আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো চবিক কমিউনিটির জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো এই এক ক্লাসে আমরা প্রায় 100টা এমসিকিউ সলভ করব, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, তো এই এমসিকিউ গুলো চবিতে আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখান থেকে প্রায় তোমরা 10+ অংশ কমন পাবা। তো এখানে প্রশ্নের পাশাপাশি আমি একটু ডিটেলস যে টপিকগুলো আলোচনা করব, অর্থাৎ প্যারাল কিছু তথ্য তোমাদের জানাবো, সেগুলোও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা জিনিস একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখবা। হ্যাঁ, আর ক্লাসের স্লাইডটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটা আমাদের হচ্ছে লিংকটা দেওয়া আছে হচ্ছে, আর ডেসক্রিপশন বক্স তুমি চেক করবা। ঠিক আছে, ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংকটা পেয়ে যাবে। সেখানে আমাদের এই ক্লাসের স্লাইডগুলো পেয়ে যাবে, বা আগে যে ক্লাসগুলো নিয়েছি সবগুলো স্লাইড ওখানেই দেওয়া আছে, সাজানো আছে সুন্দর মতো। ঠিক আছে, আচ্ছা চলো আমাদের প্রথম যে প্রশ্নটা দেখি আমরা। এখানে হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা অধ্যায় থেকে আমাদের কিছু প্রথম প্রশ্নটা আছে, বা কিছু প্রশ্ন আমরা সলভ করবো, অধ্যায় ভিত্তিক ভাবে আমরা আগাবো। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্ন দেখো আমাদের বলছে কত তাপমাত্রায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল অভিন্ন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ কয়েকবার এই প্রশ্নটা আসছে, বেশ কয়েকবার এই প্রশ্নটা আসছে। তো কত তাপমাত্রায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল অভিন্ন হবে? তাপমাত্রা আমরা সবাই জানি যে -40 ডিগ্রি, -40 ডিগ্রি অর্থাৎ -40 ডিগ্রি ফারেনহাইট এবং -40 ডিগ্রি হচ্ছে তোমার সেলসিয়াস। এই দুইটা কি বলতো স্কেলে একই তাপমাত্রা দেবে। তুমি যদি একটা জায়গায় নিয়ে যাও 40 ডিগ্রি, সেখানে একই তাপমাত্রা এই পার্ট প্রদর্শন করবে তারা। দেখো বরফ বিন্দু ও বাষ্প বিন্দুর মধ্যে কর্মক্ষম একটি কর্ণ ইঞ্জিনের দক্ষতা কত? তাহলে বরফ বিন্দুটা কি বলতো? বরফ বিন্দু কত বলতো? 0 ডিগ্রি সেলসিয়াস না, এবং বাষ্প বিন্দু কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা জানি যে আমাদের যে T1, এই T1টা কি বলতো? সবসময় বড়টা থাকে, তাই না? কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তো 100 ডিগ্রি সেলসিয়াস আমরা ক্যালভিনে নিলে কি হবে বলতো? 100 সাথে তোমার কি করতে হবে? অবশ্যই 273 যোগ করতে হবে। তার মানে তুমি কত পাবা? 373 কেলভিন। এবং তোমার যে T2, তত তাপ গ্রাহকে তাপমাত্রা কত? ছোটটা 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা কত? 273 কেলভিন। তো আমাদেরকে অবশ্যই তাপমাত্রাটা কেলভিন এককে নিয়ে যাইতে হবে, ঠিক আছে, তাছাড়া কিন্তু হবে না। আচ্ছা, তো এটা গেল। তো এখন আমাদের কি সূত্র? তো ইঞ্জিনের দক্ষতা, এখান থেকে ডিরেক্ট ফর্মুলা থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, এটা সমান আমরা কত নিব বলতো? যে মাইনাস T1 মাইনাস T2 ডিভাইড বাই T1, এটা দিয়ে তুমি করতে পারবা ইনটু 100%। তাহলে দেখো T1 মাইনাস T2, তাহলে এখানে আমাদের দেখো 273 বাদ দিলে উপরে কত থাকবে? উপরে কিন্তু আমাদের 100 থাকবে। আর নিচে কত? T1 কত বলতো? T1 হচ্ছে কিন্তু আমাদের 373 এবং তার সাথে কত হবে বলতো? 100 গুণ। তাহলে উপরে দেখো 100 গুণ 100, তার মানে দুইটা শূন্য বাড়বে, তাহলে 3 আছে, তাহলে সামথিং একটা বড় একটা মান আসবে 30-এর কাছাকাছি, বা 30-এর থেকে একটু ছোট। 30-এর থেকে একটু ছোট, কিন্তু আমি কিন্তু এটা হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে করতে পারছি। দেখো এখানে কত হয়ে যাচ্ছে বলতো? 10,000, আর এখন নিচে কত? 300। তাহলে 3 দিয়ে গুণ করলে তো আমাদের 90-এর বেশি, মানে 1000-এর বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, 10,000-এর বেশি হয়ে যাচ্ছে। তো আমরা কি করতে হবে? 30-এর থেকে একটু কমে আনতে হবে। তো 30-এর থেকে একটু কমে দেখো কত আছে? 26.81। তো তোমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাবে, তো ক্যালকুলেটর ইউজ করে করতে পারবো। তো আমি হ্যান্ড ক্যালকুলেশন তোমাদের একটা ধারণা মান দিচ্ছি। ঠিক আছে, তো এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3-এর থেকে একটু কম, বা 30-এর থেকে একটু কম। তো 30-এর থেকে একটু কম কই আছে? 26.81। এটা উত্তর। হ্যান্ড ক্যালকুলেশন দিয়েও কিন্তু এগুলো করা যাবে। তো সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে ফর্মুলা কিন্তু অবশ্যই ফর্মুলা থেকে ডিরেক্ট প্রশ্ন। এটা সমান আমরা কি লিখতে পারি? 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1, হ্যাঁ, ইন্টু 100%। অথবা তুমি এখানে লিখতে পারো 1 মাইনাস T2 ডিভাইড বাই T1 ইন্টু 100%। এবং কর্ণ ইঞ্জিনের ক্ষেত্রে, কর্ণ ইঞ্জিনে তোমাদের এলো এই যে T1 বাই T2, এটা সমান লিখতে পারো হচ্ছে Q1 ডিভাইড বাই Q2। তো তোমাকে যদি যদি তাপমাত্রা বলে, ঠিক আছে, এখান থেকে বোঝার উপায় কি? এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় তাপমাত্রা। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে তাপমাত্রা। এবং কিউটা কি বলতো? কিউটা হচ্ছে তাপ। ঠিক আছে, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাপ দেওয়া থাকলে আমরা কিউ এর সূত্র অ্যাপ্লাই করব। আবার যদি তাপমাত্রা বলে, সেক্ষেত্রে কি T1 বাই T2। তো অনেক সময় তোমাকে এখানে বলবে, ঠিক আছে, যে T1 T2 দেওয়া থাকবে, Q1 দেখা বলবে যে Q2 কত। তাহলে T1টা, এই যে T1 T1 Q1, এগুলা কি বলতো? এগুলো হচ্ছে উৎস, এগুলা কি হচ্ছে? উৎস। এবং T2 Q2 এগুলা কিসে? এগুলো নির্দেশ করবে হচ্ছে গ্রাহকে, নির্দেশ করবে কি? তাপ গ্রাহকে। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো। সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই সূত্র থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসতে পারে, ম্যাথমেটিক্যাল টার্ম। ঠিক আছে, Q1 Q2 অথবা আছে T1 T2, এগুলো বের করতে দিতে পারে। এবার দেখো 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াসে 1 গ্রাম বরফ কতটুকু? 1 গ্রাম বরফ 0 ডিগ্রি সেলসিয়াসে 1 গ্রাম পানিতে রূপান্তরিত হলে এন্ট্রপির পরিবর্তন কত? তাহলে কি করছে? বরফ গলা শুরু করছে। দেখো তাপমাত্রা সেম আছে না? তাপমাত্রা সেম, তার মানে আপেক্ষিক সৌরতাপ এখানে অ্যাপ্লাই হয়েছে। তাহলে আমাদের যে ইয়াটা, সেটা কত বলতো? আমাদের যে এন্ট্রপির সূত্র, সেটা আমরা কি জানি? যে ডিএস, এটা সমান কত বলতো? ডিকিউ ডিভাইড বাই টি। তো আমাদের যেহেতু আপেক্ষিক গলন শুরু হয়েছে, তো আপেক্ষিক গলনের জন্য ডিকিউ মানে কত? ডিকিউ মানে হচ্ছে এম এল এফ। ঠিক আছে, যখন তাপমাত্রা সেম, 0 থেকে 0,
তো বরফ কত ডিগ্রিতে গলা শুরু করে, 0 থেকে গলা শুরু করে, আবার পানি কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই তোমার কি করবো তো বরফে রূপান্তর হয়, তাই না? তো এখানে ডিপেন্ড করে হচ্ছে কি আপেক্ষিক গলনের শুদ্ধ তাপ ডিপেন্ড করে, ঠিক আছে, ডিভাইড বাই গলত টি। তাহলে তোমাকে অবশ্যই এল এফ এই মানটা জানতে হবে, ঠিক আছে, এই মানটা তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে এটার ভ্যালু আমি একটু তোমাদের লিখে দিই, সেটা হচ্ছে 3.36 × 10⁵, 3.36 × 10⁵, ঠিক আছে। এই ভ্যালুটা অনেক সময় তোমাকে দেওয়া থাকবে, এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে টি কত, 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদের টি কত এখানে 273 কেলভিন। কেন 273 যোগ 0, সেলসিয়াস থেকে আমরা কেলভিনে প্রকাশ করবো, তাহলে কত হলো 273 কেলভিন। তাহলে এই ভ্যালুগুলো এখানে বসাই দেই। তাহলে এম কত দেওয়া আছে 1 গ্রাম, মানে কত 1 ইন্টু, অবশ্যই কেজিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে, কেজিতে কনভার্ট করলাম। তারপরে দেখো এল এফ 3.36 × 10⁵ ডিভাইড বাই টি কত, টি দেখো তাপমাত্রা কত 273। তো এটা তোমরা কি করবে, ক্যালকুলেটর দিয়ে টিপে একদম ক্যালকুলেশনটা ডিরেক্ট ইজিলি বের করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমার উত্তর দেখো ক্যালোরিতে দেওয়া আছে, ঠিক আছে। তো তুমি যখন এটা বের করবা তখন তোমার উত্তর আসবে 1.23 জুল পার কেলভিন, কি আসবে জুল পার কেলভিন। তো এটাকে তুমি যদি ক্যালোরিতে নিতে যাও তাহলে তোমাকে অবশ্যই 0.42, সরি, তোমাকে এটাকে এই মানটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তো তুমি যদি 4.2 দিয়ে ভাগ করো, তাহলে এটাকে দিয়ে ভাগ করলে, তুমি এটা দিয়ে ভাগ করলে তোমার কি চলে আসবে, ক্যালোরি পার ক্যালভিন আসবে, ঠিক আছে। তাহলে এককটা কি হিসাবে ক্যালোরিতে দেওয়া আছে। তো তুমি প্রথমে অ্যান্সার পার পার পাচ্ছে জুল পার ক্যালভিনে, তো এটাকে 4.2 দিয়ে ভাগ করলে কি পাবা, ক্যালোরি পার ক্যালভিনে এই মানটা চলে আসবে। এবার দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি, এই যে ডিরেক্ট সূত্র, তাই না? ডিরেক্ট সূত্র আমাদের কি বলতো, যতটুকু তুমি তাপ দিচ্ছ, সেটা কি করছে, অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হচ্ছে, এবং বাকিটা কি করছে, কাজে রূপান্তর হচ্ছে, বাকিটা কাজে রূপান্তর হচ্ছে। এবং আমাদের যে কাজের মান সেটা কত বলতো, Q1 - Q2, যতটুকু বাদ যাবে ততটুকু আমার কি কাজে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মূলত সূত্র আমাদের। তো এখান থেকে তোমাকে অনেক সময় ডেল ইউ এর মান বের করতে পারে, অথবা ডেল ডাব্লিউ এর মানটা বের করতে পারে। তো এই সূত্র অবশ্যই মনে রাখবা, ঠিক আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো পরবর্তী দেখো 5 নম্বর প্রশ্ন, তাপমাত্রা স্কেলের ক্ষেত্রে 5 ডিগ্রি পরিবর্তন, দেখো পরিবর্তনের কথা তোমাকে বলছে, ঠিক আছে। পরিবর্তন হলে ফারেনহাইট স্কেলে কতটুকু পরিবর্তন হলো। তো পরিবর্তন এবং পাঠ দুইটা কিন্তু ভিন্ন জিনিস, পরিবর্তন এবং পাঠ এই দুইটা কিন্তু ভিন্ন জিনিস, ঠিক আছে। তাহলে সূত্র আমরা কি জানি, দেখো C-5, আচ্ছা শুধুমাত্র C/5, সরি, C/5 ইকুয়াল F-32। ঠিক আছে। তো এই জিনিসটা তোমাদের দেওয়া থাকবে। তো এখানে তোমার যে উপরের পার্টটা আছে না, এই উপরের পার্টটা, এগুলো মূলত ডেল সি, এটাকে লেখা যায় পরিবর্তন। যখন কথা বলে থাকে তখন তুমি লিখতে পারো ডেল সি ডিভাইড বাই 5 ইকুয়াল, ওই উপরের পার্টটা এটা মানে কিন্তু পরিবর্তন, তাহলে ডেল এফ ডিভাইড বাই 9 ইকুয়াল, এখানে কিন্তু ডেল কে ডিভাইড বাই 5। তাহলে এই যে সেলসিয়াস স্কেলে এবং হচ্ছে ক্যালভিন স্কেলে পরিবর্তনটা কিন্তু সেম। এটা কি বলতো, পরিবর্তন। তোমাকে যদি পরিবর্তন কথা উল্লেখ থাকে তো পরিবর্তনটা কিন্তু সেম হবে, কিন্তু পাঠ যদি বলে তাহলে পাঠ কিন্তু আলাদা। পাঠ বললে আমরা কে বের করবো, আর পরিবর্তন বললে ডেল কে বের করবো। তাহলে তোমার এখানে কি বলছে, যে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো ডেল সি পরিবর্তনের কথা বলছে, তাহলে পরিবর্তনের মধ্যে সম্পর্ক কি, ডেল সি বাই 5 ইকুয়াল হচ্ছে ডেল এফ ডিভাইড বাই 9। তো এখান থেকে তোমাকে ডেল সি দেওয়া আছে, সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রি পরিবর্তন হয়েছে, তাহলে ফারেনহাইটে কতটুকু, ডেল এফ এর মানটা কত হবে, তাহলে দেখো অতএব ডেল এফ এটা সমান কত, এর সাথে গুণ হয়ে যাবে না, ডেল সি ডিভাইড বাই হচ্ছে 5 ইন্টু 9। তাহলে এটা ক্যালকুলেশন করে দাও, ডেল সি এর মান কত 5/5 ইন্টু 9, তাহলে 5 কাটা, তাহলে থাকলো কত 9। তাহলে এই যে 9 ডিগ্রি ফারেনহাইট, এটা কি বলছে, ফারেনহাইটে তোমার পরিবর্তন হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কত, এই যে এটা সি নাম্বারটা, ঠিক আছে। তো পরিবর্তন কথাটা উল্লেখ থাকলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, আর যদি নরমাল পার্ট বলে সেক্ষেত্রে সি অথবা এফ অথবা কে এই ভ্যালুগুলা বের করব, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড পার্টের দ্বিগুণ। তো এটা দেখো, এটা আমাদের ম্যাথ করতে হবে। তো এখান থেকে কিন্তু প্রশ্ন ম্যাথ পেন্টিং আছে, ঠিক আছে। তো ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রার পার্টের দ্বিগুণ। তাহলে ফারেনহাইট স্কেলের দেখো সেন্টিগ্রেডের পার্ট যদি x হয়, তাহলে ফারেনহাইটের পার্ট কত হবে, ফারেনহাইটের পার্ট হবে হচ্ছে 2x, এটা তোমাকে বলছে। তাহলে এই x এর মান তোমাকে আলটিমেটলি বের করতে হবে, ঠিক আছে। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের
পাঠের দ্বিগুণ, তার মানে এক্স বের করে 2x টা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা সূত্র কি জানি, c/5 না, c/5 ইকুয়াল হচ্ছে f মাইনাস 32 ডিভাইড বাই হচ্ছে 9। তো এখানে ভ্যালুগুলো বসে দাও। তো c এর মানটা কত, c এর মান হচ্ছে x ডিভাইড বাই 5 ইকুয়াল এখানে কত হবে 2x বাই হচ্ছে 32 মাইনাস 32 ডিভাইড বাই 9। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা x এর ভ্যালুটা বের করব, ঠিক আছে। আমরা যদি x এর ভ্যালুটা বের করি, দেখো কি আছে 9x এই পাশে চলে গেলে কত থাকবে 7x পাইলাম এখানে। আচ্ছা এখানে আর একটু ভুল, এখানে তোমার হচ্ছে একটু ভুল হয়ে গেল। তো প্রথমে আমাদের 9x হবে, এখানে আমি একটু ইয়ে করি 9x ইকুয়াল দেখো 5 দিয়ে গুণ করলে এখানে থাকে 10x মাইনাস হচ্ছে 5 দুগুণে 10, 10 এর 0, 3 5 15 16, তার মানে 160। ঠিক আছে, এই পার্টটা তোমরা আলটিমেটলি পাবা। তাহলে দেখো 9x এই পাশে চলে আসলে কত মাইনাস এক্স ইকুয়াল কত মাইনাস 160। তার মানে শুধু x, এটা কত হবে, এটা হবে 160 ডিগ্রি। এটা কি বলতো, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের পার্ট, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের পার্ট। এবার বলছে ফারেনহাইটে কত, তাহলে ফারেনহাইটে কিন্তু 2x। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড পার্টের দ্বিগুণ, তাহলে সেন্টিগ্রেডের পার্ট হচ্ছে x, তাহলে ফারেনহাইটের পার্টটা কত হবে 2x। অতএব ফারেনহাইটে কত হবে, অতএব ফারেনহাইটে কত বলতো 2x, তার মানে কত 2 গুণন 160, তাহলে কত 320 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তো এইভাবে এই প্রশ্নগুলো তোমাকে একটু পেঁচাই দিবে। সেটা তোমরা দেখতে পাচ্ছ যে তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়। আমাদের তাপগতিবিদ্যার কয়টা সূত্র আছে, 0তম সূত্র আছে, প্রথম সূত্র আছে, দ্বিতীয় সূত্র আছে। তার মধ্যে আমাদের যে তৃতীয় সূত্র কিন্তু নাই। ঠিক আছে, তো 0তম সূত্র, এটার সাহায্যে আমরা কি থার্মোমিটার, এটা কিন্তু তৈরি করা হয় থার্মোমিটার। ঠিক আছে, থার্মোমিটার এটা কি তাপীয় সাম্যাবস্থা। এই সূত্রটা কি, এই সূত্রটা হচ্ছে তোমার তাপীয় সাম্যাবস্থা, এটা মনে রাখবা, তাপীয় সাম্যাবস্থা। এবং আমাদের যে প্রথম সূত্র, সেটা মূলত আমাদের তাপ ও কাজ এটার মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাপ ও কাজ। তো প্রথম সূত্রটা আমরা কি জানি যে dq ইকুয়াল হচ্ছে তোমার du প্লাস হচ্ছে dw। এবং দ্বিতীয় সূত্র, এই সূত্র থেকে আমরা এনট্রপির ধারণা পাই। কই থেকে পাই, এনট্রপির ধারণা দ্বিতীয় সূত্র থেকে। এবং এটার যে গাণিতিক রূপ সেটা হচ্ছে তোমার হচ্ছে ds, এটা ইকুয়াল হচ্ছে dq ডিভাইড বাই টি। এটা অনেক সময় তোমাকে এভাবে দিবে যে নিচের কোনটি দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ, এটা কিন্তু এই যে dq ইকুয়াল হচ্ছে টি ডিএস, এই টাইপের প্রশ্ন তোমার দিতে হবে। ঠিক আছে, তো এই অপশনগুলো তোমার লাগবে যে কোন সূত্র আসলে কি কাজে ব্যবহার করা হয়। 0তম সূত্র থার্মোমিটার তৈরিতে ব্যবহার করা হয়, প্রথম সূত্র তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন, এবং দ্বিতীয় সূত্র হচ্ছে এনট্রপি। ঠিক আছে, এবং এটা তোমার হচ্ছে কিন্তু এই যে শক্তির নিত্যতাও বোঝায়, এটা কিন্তু শক্তির নিত্যতাও বোঝায়, কারণ তুমি যতটুকু শক্তি দিচ্ছ বা যতটুকু তাপ দিচ্ছ, ওইটাই কিন্তু আলটিমেটলি তোমার এই যে ডিইউ এবং ডিডব্লিউ পরিমাণ সম্পাদিত হচ্ছে, তাই না। তাহলে যতটুকু দিচ্ছ ঠিক ততটুকুই তুমি আউটপুট হিসেবে হিসাব করে পাচ্ছ। তাহলে এটা কিন্তু শক্তির নিত্যতাও মেনে চলে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, শক্তির নিত্যতা কোন সূত্র, নিচের কোন সূত্র মেনে চলছে, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো 8 নম্বর, কোন তাপমাত্রায় ফারেনহাইট ও ক্যালভিন স্কেলে একই পাঠ পাওয়া যায়। তো এটা কি আমরা একটু আগে দেখলাম হচ্ছে সেলসিয়াস ও হচ্ছে ফারেনহাইট, এবার কি দেখবো ফারেনহাইট এবং ক্যালভিন। তো এটা মনে রাখবা 574 ডিগ্রি, 574 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, 574 ডিগ্রি এই পার্টটা ফারেনহাইট ও ক্যালভিনের সমান পার্টি পাওয়া যাবে। ঠিক আছে, এই তাপমাত্রাতে ফারেনহাইট ও সেলসিয়াস এটা একই পাওয়া যাবে, বুঝতে পারছো। এটা কি ফারেনহাইট ও ক্যালভিনের মধ্যে সম্পর্ক, এটা মাথায় রাখবা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক, এই যে বললাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এবার দেখো কোন সিস্টেমে পরিবেশ থেকে যদি 800 জুল তাপ শক্তি শোষণ করায়, এর অন্তস্থ শক্তি 5 এখানে কি বলছে 500 জুল বৃদ্ধি পায়, তাহলে সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কৃত কাজের পরিমাণ কত। তো এখানে আমরা জানি দেখো যে dq এটা সমান কত du প্লাস হচ্ছে dw। তো তোমাকে এখানে dq দেওয়া আছে, dw বের করতে বলছে, du দেওয়া আছে, তাহলে দেখো dw এটা সমান কত হবে dq মাইনাস du। তাহলে দেখো কতটুকু তাপ দিলে 800, অন্তঃস্থ শক্তির জন্য কতটুকু বৃদ্ধি পাইছে 500, তাহলে দেখো এটা কি হবে 500, তাহলে অ্যানসার কত হলো 300 জুল। তো আমাদের পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে আমরা কিছু এই তাপগতিবিদ্যা থেকে আরো কিছু এক্সট্রা পার্ট জেনে নিই, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা আমাদের জন্য কি হবে গুরুত্বপূর্ণ পার্ট হবে। তো দেখো আমাদের কিছু তথ্য আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় সমষ্ণ মানে কি সমউষ্ণ না, সমউষ্ণ মানে কি বলতো তাপমাত্রাটা এখানে পরিবর্তন ডিটি ইকুয়াল কত 0, এবং ডিটি ইকুয়াল 0 হলে তোমার যে অন্তঃস্থ শক্তি ডিইউ এটাও 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমষ্ণ প্রক্রিয়াতে তোমার অন্তঃস্থ শক্তির পরিবর্তন কি 0, এবং তুমি যতটুকু তাপ দিবা ঠিক ততটুকু তুমি কি বলতো কাজ পাবা, ততটুকুই কাজ পাবা। এবং সমষ্ণ প্রক্রিয়ার যে সূত্রগুলো সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2। ঠিক আছে, তারপরে এই যে এই সূত্রগুলো, তারপরে হচ্ছে আমাদের P1 V1 ডিভাইড বাই T1 ইকুয়াল কত P2 V2 ডিভাইড বাই T1, এবং P1 বাই T1 ইকুয়াল কত P2 বাই
T2। তো এই সূত্রগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট সমষ্ণ প্রক্রিয়া, এগুলা কি সমষ্ণ প্রক্রিয়াতে, ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়াতে। এবং এরপরে আমাদের যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটার জন্য আমাদের গুরুত্বপূর্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া। দেখো রুদ্ধতাপীয়। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তোমার যে ডিকিউ এর মানটা 0 হয়ে যায়, ঠিক আছে, এর মানটা কি হয়ে যায় 0 হয়ে যায়। এবং ডিডব্লিউ এটা সমান হচ্ছে -d, অর্থাৎ অন্তঃ শক্তির পরিবর্তনটাই মূলত নেগেটিভ পরিবর্তনটাই মূলত কি কাজের সমান, ঠিক আছে, কাজের সমান। এবং এখানকার যে এখানে তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে স্থির থাকে ধ্রুব, এই প্রশ্নটা আসে যে ধ্রুব থাকে কোনটি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ধ্রুব থাকে কোনটা, এটা হচ্ছে এন্ট্রপি। রুদ্ধতাপীয় ধ্রুব থাকে কোনটা, এন্ট্রপি, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো। এবং আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে P1 V1 গামা ইকুয়াল টু কত, P2 V2 টু দি পাওয়ার গামা, ঠিক আছে। এবং আরো যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে, ফর্মুলা ইম্পর্টেন্ট। তাপগতিবিদ্যার যতগুলো ফর্মুলা আছে সব সূত্রগুলো কিন্তু ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে, তো এগুলো আমরা একটু ভালো করে রিভিশন দিবা, ঠিক আছে। তো পরবর্তী এখানে 11 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলে বলের পরিবর্তন কত। বলের পরিবর্তন বলতে আধানের, ঠিক আছে, এটা আমরা কিন্তু স্থির তড়িতে চলে আসছে। এখন স্থির তড়িতের ক্ষেত্রে আমাদের যে কুলম্বের সূত্র সেটা কি বলতো, FC ইকুয়াল আমরা জানি হচ্ছে এটা প্রপোর্শনাল টু ঢাল দ্বয়ের আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে এফটা কি হচ্ছে বলতো, এফ প্রপোর্শনাল টু 1/d স্কয়ার। তার মানে যদি দূরত্ব যদি n গুণ হয় তাহলে আমাদের এফটা কত গুণ হবে, এফ হবে 1/n স্কয়ার গুণ, তাই না, 1/d স্কয়ার সমানুপাতিক, তাই না। তাহলে দেখো d যদি n হয় এফ হবে কত বলতো, এফ হবে 1/n স্কয়ার। তাহলে ডি কত, 3 গুণ, মানে n এর মান 3, তাহলে এফ কত হবে, এফ প্রপোর্শনাল টু 1/9, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যেটা দেওয়া আছে হচ্ছে আমাদের, দেখো এই যে সি নাম্বারে, বুঝতে পারছো। তো ইজিলি এই প্রশ্নগুলো সলভ করতে পারবা, জাস্ট সম্পর্ক বসাই দিবা, এফ প্রপোর্শনাল টু 1/d স্কয়ার। দেখো তাহলে ডি যদি n হয় তাহলে এফ কত হবে, 1/d স্কয়ার, মানে 1/n স্কয়ার না। আচ্ছা, ধারকের সঞ্চিত, ধারকের সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ধারকের সূত্রগুলো ইসি তড়িতের ফর্মুলাগুলো তোমরা আবার একটু বই থেকে দেখে নিবা। ধারক এই যে ধারক এই ধারক কি, সি ইকুয়াল বলতো Q/V, ঠিক আছে। একক বিভবের জন্য কতটুকু চার্জ সঞ্চিত করতে হবে সেটাই মূলত। এবং আবার এই কিউ সমান আমরা জানি কি বলতো, কিউ সমান কিন্তু আইটি, কিউ সমান কি বলতো, আইটা কি তড়িৎ প্রবাহ, টি হচ্ছে সময়, বুঝতে পারছো। এবং এটার যে একক এটা কিন্তু আমরা ফ্যারাডে দিয়ে প্রকাশ করি, এবং ক্ষুদ্রতম এককে আমরা মাইক্রো ফ্যারাডে দিয়ে, দুইটা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। একক মূলত ফ্যারাডে, তো আমরা ক্ষুদ্রতম বলছে মাইক্রো ফ্যারাডে বোঝাই। এবং এখানে বলছে যে কিছু কিছু ধারক আছে, সেটা হচ্ছে আমাদের সমান গোলাকার ধারক, দেখা যাচ্ছে গোলাকার ধারক। তো গোলাকার ধারক এটার ক্ষেত্রে যে সি, এটা সমান হচ্ছে 4πε0 ইন্টু আর, ঠিক আছে। এখন যদি কোনো মাধ্যম থাকে তাহলে এখানে কে হবে ইন্টু আর। কোনো মাধ্যমে, শূন্য মাধ্যমে বলো তো, শূন্য মাধ্যমে কিন্তু কে এর মান হচ্ছে 0, কে এর মান হচ্ছে 1, ঠিক আছে। শূন্য মাধ্যমে এই কথাটা উল্লেখ থাকলে তোমার কে এর মান কত বসাই দিবা, কে এর মান 1 বসাই দিবা, তাহলে সূত্র হয়ে গেল গোলাকার ধারক। তাহলে গোলাকার ধারকের সি প্রপোর্শনাল টু কত বলতো, আর না, তাহলে ব্যাসার্ধ যত বাড়বে তোমার সি এর মানটাও কি তত বাড়বে। এবং সমান্তরাল পাত ধারক এর ক্ষেত্রে কি করে বলতো, দুইটা সমান্তরাল পাত থাকে, তাদের ধারকত্ব সি ইকুয়াল টু ইপসিলন নট এ। এখানে আমরা কে দেব, ঠিক আছে, যদি অন্য কোনো মাধ্যম বলে কে ইন্টু এ ডিভাইড বাই হচ্ছে ডি, ঠিক আছে, কারণ এ ডিভাইড বাই ডি। ডিটা হচ্ছে কি বলতো, মধ্যবর্তী দূরত্ব, দুইটা পাত আছে, এই যে দুইটা পাত, এই দুইটা পাতের মধ্যবর্তী ডিসটেন্সটা হচ্ছে ডি, এবং এই ক্ষেত্রফলটা হচ্ছে এ, ঠিক আছে। তাহলে দূরত্ব তুমি যত বাড়াবা তাহলে সি এর মানটা কিন্তু তত কমতে থাকবে, এটা থেকে কিন্তু প্রশ্ন, তাহলে সি প্রপোর্শনাল টু 1/d। দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব যত কমাবা তোমার ধারকত্ব কি তত বৃদ্ধি পাবে। এবং আমাদের এখানে ধারকের সঞ্চিত শক্তির কথা বলছে, ঠিক আছে। তাহলে সঞ্চিত শক্তির যে সূত্রগুলো সেগুলো আমরা কি জানি, সঞ্চিত শক্তির সূত্রগুলো বেশ কয়েকটা সূত্র আছে। সঞ্চিত শক্তি ইউ, এটা সমান আমরা কি লিখতে পারি, হাফ। দেখো এখানে আমাদের দেখো হাফ সিভি স্কয়ার, এটা একটা সূত্র। এবার সি এর ভ্যালু তুমি যদি বসাও, দেখো সি এর ভ্যালু কত আছে, Q/V না, তাহলে Q/V যদি বসাও তাহলে দেখো এখানে কি আসছে, ভিভি একটা কাটা যাবে, তাহলে দেখো হাফ কিউভি, এটাও তুমি লিখতে পারো, হাফ কিউভি এটাও তুমি লিখতে পারো। আবার তুমি যদি ভি স্কয়ার মান বসাও, দেখো ভি স্কয়ার সমান কত আছে বলো তো, ভি স্কয়ার সমান কিন্তু কিউ স্কয়ার বাই সি স্কয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তখন এটা কিন্তু আবার লেখা যায় হচ্ছে হাফ কিউ স্কয়ার বাই সি। অর্থাৎ এই সূত্রগুলো তুমি যদি জাস্ট এই যে সি ইকুয়াল হচ্ছে Q/V, এই সূত্রগুলো যদি বিভিন্ন জায়গায় বসো তাহলে তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন সূত্র পাবো। তো যেটা অপশন দেওয়া থাকবে সেটা উত্তর। তাহলে এখানে আমাদের দেখো হাফ সিভি স্কয়ার, এটা কিন্তু অপশনে দেওয়া আছে, তাহলে আমাদের প্রথমটাই হচ্ছে উত্তর, ঠিক আছে, প্রথমটাই হচ্ছে উত্তর। ধারকের সঞ্চিত শক্তি হাফ সিভি স্কয়ার। এবং আমরা ধারকের যে সূত্রগুলো লিখলাম এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইপসাইলন, এটা কি বলতো, ইপসাইলন, এটা হচ্ছে ইপসাইলন।
তো ইপসিলনের ভ্যালুটা আমরা তো সবাই জানি মোটামুটি, ইপসিলন নট ইকুয়াল কত বলো তো 8.854 ইন্টু 10⁻12, এটা একক কত সি স্কোয়ার। ঠিক আছে, তো এককটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ইপসিলনের এককটা কিন্তু গুরুত্বপূর্ণ, মানটাও গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো 13 নাম্বার, দুটি আধানের বলছে দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ বলের মান নিজের কোনটির উপর নির্ভর করে না, কোনটির উপর নির্ভর করে না। তো নির্ভর করে না কিসের উপর আমরা একটু দেখি, দেখো এফ প্রপোর্শনাল টু আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, এফ প্রপোর্শনাল টু 1/d², এবং দেখো এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে এফ ইকুয়াল 1/4 ইপসিলন নট ইন্টু কে। ঠিক আছে, এটা কে আসবে, তারপরে দেখো Q1 Q2 ডিভাইড বাই d²। তাহলে এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক এটার সাথে কিন্তু সম্পর্ক আছে 1/k। ঠিক আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবকের সাথে সম্পর্ক আছে। অর্থাৎ মাধ্যম, এটা কি কেটা কার উপর নির্ভর করে, কেটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক হবে, আধান দ্বয়ের উপর নির্ভর করবে, মধ্য দূরত্বের উপর নির্ভর করবে এবং মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে। ঠিক আছে, তাহলে দেখো আধানের এটার উপর নির্ভর করবে, আধান দুটি যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর নির্ভর করে। হ্যাঁ, আধান দুটির ভরের উপর নির্ভর না, আধানের ভরের উপরে আমাদের বলটা কি নির্ভর করবে না, আধান দুটির মধ্য দূরত্বের উপর নির্ভর করবে, এটা আমরা জানি তাই না। তো আমাদের তিনটা জিনিসের উপর নির্ভর করবে, আধানের দুটির পরিমাণের উপরে, আধান দুটি যে মাধ্যমে অবস্থিত সে তার প্রকৃতির উপরে, এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপরে। এই তিনটার উপরে ডিপেন্ড করবে তোমার তড়িৎ এই যে বলটা। ঠিক আছে, দুটি আধানের মধ্যবর্তী যে কুলম্ব বল সেটা। এবার দেখো কুলম্ব সূত্রটি কোন ক্ষেত্রে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা বেশ কয়েকবার, সেটা কি একটা বিন্দু চার্জের জন্য, কি বলতো বিন্দু চার্জ, অবশ্যই কি চার্জটা অবশ্যই কি হবে বিন্দু চার্জ। বিন্দু চার্জ জিনিসটা কি, তোমার যে দুইটা চার্জ আছে তাদের দূরত্বের তুলনায় চার্জটা অনেক ছোট। দূরত্ব যদি ডি হয় তাহলে ডি এর কিউবের মানটা অনেক ছোট ডি এর থেকে। ঠিক আছে, অর্থাৎ দূরত্বের তুলনায় আধানের মানটা যদি অনেক ছোট হয় সেই ক্ষেত্রে আমরা কি বিন্দু চার্জ বলতে পারি। ঠিক আছে, বিন্দু চার্জ বলতে পারি। এবার দেখো আধানের কোয়ান্টাম এই জিনিসটা কি, আমাদের মহাবিশ্বে যতগুলাই চার্জ থাক না কেন, চার্জ থাকার শর্ত, এই যে চার্জ হওয়ার শর্ত বা আধানের শর্ত, চার্জ হওয়ার শর্তটাই হচ্ছে তোমাকে, এই যে তোমাকে যদি বললাম কিউ পরিমাণ চার্জ, এটা হওয়ার শর্ত হচ্ছে ওই চার্জকে অবশ্যই ইলেকট্রনের চার্জের n গুণিতক হইতে হবে। n গুণিতক, nটা কি, n হচ্ছে অবশ্যই পূর্ণ সংখ্যা, nটা কি, n হচ্ছে পূর্ণ সংখ্যা, কোনো ভগ্নাংশ হওয়া যাবে না। পূর্ণ সংখ্যা মানে কি 1 2 3 4 5। ঠিক আছে, এখন আমি তোমাকে যদি বলি যে 3.2 ইন্টু 10⁻⁻19, দেখো তো এটা কি, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জকে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে কিন্তু এই মানটা পাবো। দেখো ইলেকট্রনের চার্জ কত, আমি এখানে ইলেকট্রন লিখে দিই, ইলেকট্রন এটা কত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, তাহলে এই চার্জকে 1 দিয়ে বা 2 দিয়ে বা 3 দিয়ে 4 দিয়ে এরকম গুণ করলে যেগুলো পাবো ওইগুলাই আমাদের চার্জ কি গ্রহণযোগ্য হবে। তাহলে দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে কিন্তু এই রেজাল্টটা চলে আসে। ঠিক আছে, আমি যদি বললাম যে 5.4, দেখো তো 5.4 কে তুমি যদি 1.6 দিয়ে ভাগ করো, এটা কখনোই পূর্ণ সংখ্যা আসবে না, এটা কখনোই পূর্ণ সংখ্যা আসবে না, কখনোই পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ চলে আসবে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি যে 3.2 এই ভ্যালুটাই কি, এই 3.2 কে তুমি যদি 1.6 দিয়ে ভাগ করো, দেখো ভাগফল কত, n এর মান কিন্তু 2 চলে আসে, যা কি পূর্ণ সংখ্যা। তাহলে কিন্তু এটাই আমাদের কাঙ্ক্ষিত মান। তাহলে অবশ্যই চার্জের কোয়ান্টামটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, চার্জের কোয়ান্টামটা ইম্পর্টেন্ট। 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করো, দেখো 2 আসছে, যেটা কি পূর্ণ সংখ্যা। তাহলে যে চার্জকে তুমি 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাবা, ওই চার্জটা কিন্তু প্রকৃতিতে থাকা সম্ভব, আর যদি না হয় তাহলে কিন্তু অসম্ভব। বুঝতে পারছো, এটাই মূলত চার্জের কোয়ান্টাম। তো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যারা কৃষিগুচ্ছ পরীক্ষা দিবা অথবা রাবি এবং গুচ্ছে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচটা একদম ভর্তি চলছে। তো কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচ আগামী 25 তারিখ থেকে শুরু হবে, 25 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, এবং আমাদের রাবি প্লাস গুচ্ছ এটা শুরু হবে 3 মার্চ থেকে। ঠিক আছে, তোমাদের চবির পরে আমরা এটা শুরু করবো আস্তে ধীরে, এবং কৃষির জন্য যেহেতু আমাদের হাতে সময় কম, যার ফলে আমাদের আগেই শুরু করতে হচ্ছে। তো যারা কৃষিতে পরীক্ষা দিবা তারা মাত্র 350 টাকাতে আমাদের কিন্তু এক্সাম ব্যাচটাতে ভর্তি হতে পারবা। তো এটাতে ভর্তি হলে তোমরা কিন্তু আমাদের যে সিইউ এক্সাম ব্যাচটা, এই এক্সাম ব্যাচটা কিন্তু অলরেডি ফ্রি পেয়ে যাবা। ঠিক আছে, এক্সাম ব্যাচ ফ্রি পেয়ে যাবা। তো এক্সাম ব্যাচে ফ্রি হলে তুমি একবার ভর্তি হয়ে গেলে 24 জনও পরীক্ষা দিতে পারছো, এবং এখানে তুমি কিন্তু প্র্যাকটিস এক্সাম পাবা। ঠিক আছে, প্র্যাকটিস এক্সাম কি অলরেডি এক্সাম অনেক দেওয়া আছে,
অলরেডি অধ্যায়ভিত্তিক সকল এক্সাম দেওয়া আছে, তো তুমি এনরোল করলে এখানকার কিন্তু এগুলো পেয়ে যাবো। কৃষি প্রশ্ন ব্যাংকটাও কিন্তু আমরা দিয়ে রাখছি, বুঝতে পারছো? তো রাবি প্লাস গুচ্ছ এক্সাম ব্যাচ আমরা 3 তারিখ থেকে শুরু করবো। তো এখানে আমাদের কিন্তু 350 টাকা ফি, প্রথম 200 জনের জন্য অলরেডি 50 জন ভর্তি হয়ে গেছে, তো 150 জনের মতো তোমরা এখন অফারে ভর্তি হতে পারবা। তো এখানে কৃষির জন্য এছাড়া রাবি প্লাস গুচ্ছের জন্য তোমাদের যতটুকু দরকার, যা গাইডলাইন দরকার, প্রশ্ন ব্যাংক বা এক্সাম গুলো কতটুকু স্ট্যান্ডার্ড করা দরকার, সবগুলো কিন্তু তুমি এখানে পেয়ে যাবা। তো ওভারঅল একটা গুছানো প্রিপারেশন নিতে হলে তোমাদের দুইটা কোর্স কিন্তু অনেক বেশি হেল্প করবে। তো যারা এনরোল করতে চাও আমাদের ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, সেক্ষেত্রে আমরা 01871769826 এই নাম্বারে যোগাযোগ করলেই তোমরা কিন্তু ডিটেলস পেয়ে যাবা। এটা ডেসক্রিপশন বক্স চেক করলেও কিন্তু বিস্তারিত পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখো আধানের এসআই একক কি? তো আধানের যে একক সেটা আমরা জানি হচ্ছে কত বলতো? আধানের একক হচ্ছে কুলম্ব। আধানের কুলম্ব, তো ফ্যারাড বলবে সেটা কি? ওটা হচ্ছে ধারক। এটা আমরা কি ধারক, ধারকত্ব বা ধারক, ঠিক আছে? আচ্ছা, তড়িৎ ভেদন যোগ্যতা ইপসাইলন। দেখো ইপসাইলন আমরা কিন্তু কিছু আগে তোমাকে বলছিলাম যে ইপসাইলনের মানটা কিন্তু গুরুত্বপূর্ণ। কত ছিল? 8.854। হ্যাঁ, এর মানটা এবং এককটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সি স্কয়ার তুমি এভাবে মনে রাখতে পারো, এন এম স্কয়ার, সি স্কয়ার বাই এন এম স্কয়ার, এটা মনে রাখতে পারো। তাহলে সি স্কয়ার বাই এন এম স্কয়ার মানে কি বোঝাচ্ছে? তুমি কিন্তু এটা সি স্কয়ার এন ইনভার্স 1 এম ইনভার্স 2 এটাও লিখতে পারো, অথবা অনেক সময় দেখবা সি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার বাই এন এম স্কয়ার, এটাও বোঝায়। এটাও থাকতে পারে, আবার এটাও একই জিনিস, ঠিক আছে? দুইটা কিন্তু একই জিনিস। তাহলে সি স্কয়ার পার নিউটন পার মিটার ইনভার্স 2, সি নাম্বারটা রাইট অ্যান্সার। তো এরপরে আমরা যদি দেখি আমাদের 18 নম্বর প্রশ্নটা, সেটা তোমার কি বলছে? এটা আমাদের কুলম্ব বলের যে সূত্র সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে, যে দুটি চার্জের দুটি সমান চার্জ, দেখো চার্জগুলো কিন্তু সমান, অর্থাৎ Q1 এবং Q2 কি সমান, তো এটাকে আমরা কিউ ধরতে পারি। তো চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক, চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এবং চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলে, তাহলে প্রথম অবস্থায় কি চার্জ দুটি ছিল সমান, এরপরে কি করলাম? এই দূরত্ব আমি কি করলাম? অর্ধেক করলাম। দূরত্ব এই যে D2 এটা আমি কি করলাম? D1 এর অর্ধেক করে দিলাম, এবং চার্জ দুটির মান, চার্জ দুটির যে মান, এই মান কি করলাম? অর্ধেক করে দিলাম। তাহলে Q1 ভাগ 2 এবং আমি কি করলাম? Q2 ভাগ 2 এটা করে দিলাম। তাহলে বলের মানটা কি হবে? বলের মানটা কি চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না, এটা তোমাকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে চলো আমরা দেখি। তাহলে F প্রপোর্শনালটা আমরা জানি, দেখো Q1 বাই Q2, Q1 বাই Q এবং Q দুইটা কিন্তু সমান, তাহলে এটা আমরা কি লিখতে পারি? Q বাই 2 ইনটু Q বাই 2 ডিভাইড বাই তোমার কি বলছে? দূরত্বের ব্যস্ত অর্ধেক করা হলো, তাহলে D বাই 2 এটার উপর হোল স্কয়ার না, এটার উপর হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা কি D1 এটা লিখতে পারি। তাহলে দেখো দুইটা দুইয়ের উপর স্কয়ার মানে কি 4, আর এখানে 2 2 করলে 4, তাহলে নিচে 4 4 4 কিন্তু কেটে যাবে। তাহলে এটা সমান কিন্তু আলটিমেটলি 4 ইপসিলন নট, দেখো Q ডিভাইড বাই কত? D1 স্কয়ার। দেখো এই মানটা কি আমাদের F1 এর সমান না? এটা কি প্রথম অবস্থার সমান না? প্রথম অবস্থার সমান, মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখো এর সামনে কি তুমি কোনো কনস্ট্যান্ট পাচ্ছ? 2 বা 3 এরকম পাচ্ছ না, তাহলে যা ছিল তাই আছে। তাহলে এটা কি হবে? তো অপরিবর্তিত হবে। কি করবে? অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? তো এইভাবে ভ্যালুগুলো বসাই দিবা। যদি এর সামনে বা পিছে যদি এখানে যদি 2 থাকতো তাহলে কি দ্বিগুণ হয়েছে, যদি 3 থাকতো তাহলে 3 গুণ হয়েছে, 1 আছে তার মানে কি অপরিবর্তিত। এবার আসলে 1 কুলম্ব, এই প্রশ্নটা ভাই প্রচুর আসছে, এই প্রশ্ন অনেক অনেক বেশি আসছে, প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যদি থিওরি প্রশ্ন আসে এই প্রশ্ন আসার সমান অনেক বেশি। তাহলে 1 কুলম্ব চার্জের জন্য কতগুলো ইলেকট্রন প্রয়োজন? তাহলে দেখো আমরা কিউ ইকুয়াল কত জানি? কিউ ইকুয়াল হচ্ছে NE। তো তোমাকে বলছে 1 কুলম্ব চার্জের জন্য কতটি ইলেকট্রন, কতটি মানে n এর মান তোমাকে বের করতে বলছে, কতটি? n ইকুয়াল হোয়াট? n ইকুয়াল যদি কিউ ইকুয়াল 1 কুলম্ব হয় তাহলে n ইকুয়াল হোয়াট তোমাকে বের করতে বলছে। তাহলে n এর মান কত হবে বলতো? n ইকুয়াল টু কত? কিউ ডিভাইড বাই E না? তাহলে 1 কুলম্ব মানে উপরে যাবে 1 আর নিচে যাবে E, মানে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19। তো এই ভ্যালু আমাদের বের করতে হবে। তো নিচে আছে 1.6, তো আমি তো 1.6 এটা দিয়ে ভাগ করতে পারবো না, তাই না? তাহলে আমার কি 1 উপরে কি নিতে হবে? 10 নিতে পারি, 10 নিতে পারি। তাহলে 10 কে 1.6 এটা কয়বার? 6 বার দেখবা যাবে। তাহলে 6 পয়েন্ট এখানে 25 এই ভ্যালুটা থাকবে 6.25, এবং এখানে যেহেতু 10 নিছি তাহলে পাওয়ার কিন্তু 1 কমে যাবে এখানে, তাহলে 10 টু দি পাওয়ার -18 হচ্ছে। তাহলে উপরে গেলে কিন্তু 10 টু দি পাওয়ার +18 হয়ে যাবে, ঠিক আছে? তো এই মানটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করবো, ঠিক আছে? এই মানটা হুবহু মুখস্থ করার সময় নেই, যদি করতে পারো তাহলে আবার ক্যালকুলেটর তো ইউজ করা যাচ্ছে, মান বের করলে পেয়ে যাবে, বাট মুখস্থ রাখাই ভালো। 6.25 10 টু দি পাওয়ার 18, পাওয়ারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? পাওয়ারটা দেখবা, তোমাকে অনেক সময় 6.25 দিয়ে দিবে, তো ছবিতে কিন্তু অবশ্যই পাওয়ার এবং এককটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটু উল্টাপাল্টা করে দিবে তোমাকে কনফিউজ করার জন্য, বাট এটা কিন্তু অবশ্যই সচেতন থাকবা, প্রথম অংশ মিললে হবে না, পাওয়ারটাও মিলতে হবে। এবার তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য যদি ই হয়, সেখানে কিউ আধান যে বল অনুভব করবে সেটা কি বলতো? অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের জন্য বলটা কি বলতো? F ইকুয়াল আমরা জানি কি কিউ ই, ঠিক আছে? কিউ ই। অনেক সময় তোমাকে বলবে যে m ভরের বস্তু, m ভরের বস্তু ই তড়িৎ ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি করলে, ভারসাম্য
সৃষ্টি করলে, এই টাইপের প্রশ্ন যদি তোমাকে দেয়, এই টাইপের প্রশ্ন সৃষ্টি করলে, অনেক সময় তোমাকে ভরের মান করলে, ঠিক আছে, অনেক সময় তোমাকে ভরের মান বের করতে বলবে, ত্বরণের মান বের করতে বলবে, যদি এই টাইপের প্রশ্ন তোমাকে দেয় তাহলে তুমি কি করবা? করলে তুমি ডিরেক্ট লিখবা যে দুই বল, এম এর জন্য বলটা কি হবে? এম জি না? তো অভিকর্ষ বল এবং তোমার যে তড়িৎ বল এই দুটো কি হবে? সমান হবে। যদি ভারসাম্য সৃষ্টি করে একটা এম ভরের বস্তু, তাহলে এম জি সমান তুমি কিউই লিখতে পারো। তো এখান থেকে তোমার অনেক সময় প্রশ্ন দিতে পারে, আসতেই পারে, ম্যাথমেটিক্যাল টার্ম আসতেই পারে, ঠিক আছে। বলবে যে এম ইকুয়াল হোয়াট, তাহলে বস্তু ভর কত হবে, ঠিক আছে, বা কিউ এর মান কত হবে, বা ই এর মান কত হবে। তাহলে মনে রাখবে ভারসাম্য তৈরি করলে, একটা তড়িৎ ক্ষেত্রে যদি ভারসাম্য তৈরি করে এম ভরের বস্তু, তাহলে এম জি ইকুয়াল টু কিউই, এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের ওজন ইকুয়াল কি হবে? তড়িৎ প্রাবল্যের জন্য দরুন যে বলটা আছে সেটা, এই যে এখানে নিচে মনে করো তড়িৎ প্রাবল্য, আর উপরে তোমার বস্তুটা এম ভরের বস্তু, তাহলে এইটার নিচে কি পরস্পর বিপরীতমুখী সমানুপাতিক, বিপরীতমুখী এবং সমান, তাহলে পরস্পর কি করবে? ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। দেখো এই যে এম জি মাইনাস হচ্ছে কিউই, দেখো ভারসাম্য করলে কি আমাদের লব্ধি বলটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তার মানে এম জি এবং কিউ এর দিকটাকে পরস্পর সমান এবং বিপরীতমুখী। এরপর দেখো আধান ঘনত্বের, আধান ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে দেখো এখানে আমরা ক্ষেত্রফলের উপর হিসাব করবো, ঠিক আছে। তাহলে আধান ঘনত্ব, আধান মানে কি দেখো তো, আধান ঘনত্ব এখানে সিগমা, এটা সমান হচ্ছে কিউ ডিভাইড বাই এ। তাহলে কিউ এর কত? সিগমা, সি কুলম্ব, আর এ কত? মিটার স্কয়ার। তার মানে কি বলতো? সি এম ইনভার্স 2, এটা উত্তর। এবার আমাদের এই যে বিভব, কেন্দ্রে বিভব, এই যে কেন্দ্রে বিভব যদি তোমাকে এই টাইপের প্রশ্ন তোমাকে বলে, তাহলে তুমি ডিরেক্ট ভি এটা সমান লিখতে পারবা হচ্ছে 1/4 পাই ইপসিলন নট ইনটু আর, ঠিক আছে, ইপসিলন নট ইনটু আর ইনটু Q1 প্লাস হচ্ছে Q2 প্লাস হচ্ছে Q3 প্লাস হচ্ছে Q4। এই জিনিসটা তুমি লিখতে পারবে যদি বিভব কেন্দ্রে এরকম চারটা কোণায় তোমাকে ইয়া দেওয়া থাকবে, এখানে তোমার কিউ পরিমাণ আধান এটা কত বের করতে বলছে, তাহলে এরকম যদি কৌণিক বিন্দুতে তোমাকে আধান দেওয়া থাকে এবং কেন্দ্রে বিভব বের করতে বলে, ভি করো ডিরেক্ট এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা। এবার দেখো কেন্দ্রে বিভবের মান কত? 0, তাহলে ভি এর মান কত? 0। তাহলে ভি এর মান যদি 0 হয়, তাহলে ভি ইকুয়াল 0 হলে, ভি ইকুয়াল 0 হলে আমরা লিখতে পারি, দেখো এই পার্টটা এবার চলে গেল, তাহলে 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কিন্তু ডিরেক্ট Q1 প্লাস Q2 প্লাস হচ্ছে Q3, হ্যাঁ, প্লাস হচ্ছে মনে করো বড় হাতের কিউ, এটা আমরা ইকুয়াল 0 লিখতে পারি, এটা আমরা ধরে নিছি। তাহলে ভ্যালুটা বসাই দাও, মান পেয়ে যাবা। Q1 এর মান কত? দেখো 10, চিহ্ন সহ বসাবা, ঠিক আছে, 10 যোগ 12, Q3 এর মান কিন্তু -15 প্লাস হচ্ছে দেখো কিউ, এটা ইকুয়াল 0। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো, দেখো 10 প্লাস 22 মাইনাস 5, মানে এই পাশে তোমার 7 থাকলো, 7 যোগ কিউ ইকুয়াল 0। অতএব কিউ এর মান কত হচ্ছে? কিউ এর মান হচ্ছে -7 কুলম্ব। তাহলে এখানে -7 কুলম্ব হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু সলভ করতে পারবা, ঠিক আছে। কেন্দ্রের বিভব শূন্য বলে ডিরেক্ট তুমি Q1 প্লাস Q2 প্লাস Q3 ইকুয়াল 0 বসাই দিবা, ঠিক আছে। তারপরে অজানা কৌণিক বিন্দুতে তুমি আধানটা বের করতে পারবা। এবার দেখো একটি সুষম তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুইটা বিন্দুর বিভব পার্থক্য দেওয়া আছে এটা, ঠিক আছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই এর মান কত? হোয়াট তোমাকে বের করতে হচ্ছে। কি দেওয়া আছে? ভি দেওয়া আছে এবং মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তো আমাদের তড়িৎ প্রাবল্য এবং যে বিভবের সম্পর্ক যেটা ভি, দেখো ভি ইকুয়াল কত? ইডি, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব এবং তড়িৎ প্রাবল্য তুমি যদি গুণ করে দাও তাহলে কি পাবা? বিভব পেয়ে যাবা। তো বের করতে বলছে কি? ই বের করতে বলছে। তাহলে অতএব তুমি ই সমান কি লিখতে পারো? ই সমান লিখতে পারো ভি বাই ডি। তাহলে দেখো ভি এর মান কত দেওয়া আছে? ভি এর মান দেওয়া আছে 200 এবং এটার মান দেওয়া আছে কত? 50 সেন্টিমিটার। এটাকে অবশ্যই মিটারে নিতে হবে, ঠিক আছে, 10 টু দি পাওয়ার -2। তাহলে 50 দিয়ে 200 কে ভাগ করলে কত থাকতে বলো তো? এখানে থাকতো কত? 4। তার এখানে 10 ইনভার্স 2 উপরে গেলে কি 100 হয়ে যাবে না? তো 4 গুণন 100 মানে কি? এখানে হয়ে যাবে 400। এবং এককটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এককটা ইম্পর্টেন্ট। তো একক তড়িৎ প্রাবল্য দেখো ভি বাই ডি বলছেন, তো ভি এর একক কি? ভোল্ট পার কি মিটার, ঠিক আছে। এইভাবে আমরা অ্যান্সারগুলো বের করব। তো আরেকটা এইভাবে সূত্র লেখা যায়, দেখবা অনেক সময় তোমাকে কি বলবে? অন্তরীকরণ ডিভি ইন্টিগ্রেশন টাইপের দেওয়া থাকবে, ঠিক আছে। ডিভি ইকুয়াল তুমি দেখতে পারবা এরকম দেওয়া আছে ই ডিআর, ঠিক আছে। তো এখানে তোমাকে হয়তো ফাংশন দেওয়া থাকবে R1 থেকে R2, অথবা ডিভি ইকুয়াল সামেশন অফ ই ডিএক্স। তো অবশ্যই তোমাকে এখানে ই এর মানটা কি ফাংশনে দেওয়া থাকবে, যে এক্স কিউব প্লাস হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2x, এরকম ভ্যালু দেওয়া থাকবে। এরকম যদি ভ্যালু দেওয়া থাকে দেন তুমি এরকম ডিভি ইকুয়াল টু ইডিএক্স বের করবা, বুঝতে পারছো? এইভাবে তোমার কিন্তু ভ্যালুগুলো আসে। আবার এটা সমান তোমার কিন্তু আবার চলে আসে হচ্ছে ডিভি ডিভাইড বাই ডিএক্স, ঠিক আছে, এরকম ভ্যালু চলে আসে। অর্থাৎ তোমাকে ই যদি বের করতে হলে ডিভি কে তুমি কি করবা? ভি কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিবা, ঠিক আছে। তাহলে ডিভি বের করতে হলে কি করবো? ইন্টিগ্রেশন। আর ই বের করতে হলে বলবো কি? অন্তরীকরণ। কারণ অন্তরীকরণ ভি এর অন্তরীকরণ। তো এইগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলা গুরুত্বপূর্ণ সূত্র অনেক সময় চলে আসতে পারে। এবার দেখো 24 নাম্বার, তিনটি ধারকের শ্রেণীবদ্ধ, কি বলছে? শ্রেণীবদ্ধ বিন্যাসের মোট ধারকত্ব। মোট ধারকত্ব মানে কি? এখানে তুল্য ধারকত্ব দেওয়া আছে। কি দেওয়া আছে? তুল্য ধারকত্ব। কিসে? সিএস মানে কি? সিরিজে কত? 1 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তো 1 মাইক্রো মানে তো অবশ্যই জানো 1 মাইক্রো, মাইক্রো মানে কত? 10 টু দি পাওয়ার -6, ঠিক আছে।
আচ্ছা, দুইটি ধারকের মান যত রকমের দেওয়া আছে 2 ফ্যারাড 3 ফ্যারাড, তাহলে তিনটা মোট ধারক আছে। তো তিনটা ধারকের মধ্যে তিনটাই শ্রেণীবদ্ধভাবে আছে, ঠিক আছে। তাহলে এরকম ভাবে আছে তোমার মোট, মনে করো এভাবে তিনটা ধারক আছে, এটা C1, এটা হচ্ছে C2 এবং এটা C3। তো এগুলার যে টোটাল ধারকত্ব, টোটাল যে ধারকত্ব, এখানে আমরা একটা তুল্য ধারকত্ব পেয়ে গেলাম, ঠিক আছে। তো তুল্য ধারকত্বের ভ্যালু তোমাকে দেওয়া আছে এবং দুইটা ধারক C1 C2 এর মান দেওয়া আছে, C3 এর মান তোমাকে বের করতে বলছে। তো আমরা CS এটা সমান কি লিখতে পারবো, 1/CS, এটা সমান আমরা জানি তো যেহেতু শ্রেণী সমবায় সেক্ষেত্রে কি 1/C1 প্লাস 1/C2 প্লাস হচ্ছে 1/C3। তাহলে C3 মান বের করতে বলছে, তাহলে তুমি এখান থেকে কিন্তু ইজিলি মানটা বের করতে পারবো। দেখো 1/C3 এটা ইকুয়াল কত হচ্ছে 1/CS মাইনাস 1/C1 প্লাস হচ্ছে 1/, আচ্ছা এখানে মাইনাস হবে, মাইনাস 1/C2। তো এবার ভ্যালুগুলো বসাইলে তুমি কিন্তু এটা ভ্যালু পেয়ে যাবা। তাহলে 1/C, দেখো CS এর মান কত 1/1 মাইনাস 1/C1 এর মান কত 1/2 মাইনাস 1/3। তো তোমার কাছে ক্যালকুলেটর, তুমি চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো। দেখো লসাগু করে দাও, তাহলে দেখো লসাগু 3 দুগুণে 6, 6 হচ্ছে লসাগু, উপরে যাবে 6 মাইনাস 3 মাইনাস হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 3 মাইনাস 2 মানে কত বলো তো, 3 মাইনাস 2 মানে কত 1/6। তাহলে এটা কিন্তু আমি পাচ্ছি কত 1/6, বুঝতেছো। তাহলে 1/C3 এটার ভ্যালু পাইলা তুমি 1/6, তাহলে অবশ্যই C3 এর ভ্যালু কত হবে, উল্টাই দিবা, তার মানে কত 6 এটা। তাহলে একক কি ছিল মাইক্রোফ্যারাড না, তাহলে এই যে মাইক্রোফ্যারাড অ্যান্সার। তাহলে কি বলতো 6 মাইক্রোফ্যারাড, বুঝতেছো। তো এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো ঘোরায় পেঁচে দিতে পারে, এটা কিন্তু সিরিজে। তো তোমাকে যদি সমান্তরাল দেওয়া থাকতো, সমান্তরাল, তাহলে সমান্তরাল থাকলে কি হইতো, সমান্তরালে ধারকের ক্ষেত্রে তুল্য ধারকত্ব কিভাবে বের করো, সিপি এটা যোগফল C1 প্লাস হচ্ছে C2 প্লাস ডট ডট এভাবে CN পর্যন্ত যোগ, ঠিক আছে। আর যদি সমান্তরাল শ্রেণী বললে তাহলে 1/CS 1/C1 এভাবে চলবে। আচ্ছা, এবার দেখো আমাদের 25 নম্বর প্রশ্ন, তোমাকে বলছে আমরা যদি পৃথিবীকে 6400 কিলোমিটার বিশিষ্ট একটি পরিবাহী গোলক বিবেচনা করি, তবে ধারকত্ব কত, তাহলে কি ধারকত্ব, তাহলে পৃথিবীর দেওয়া আছে কি, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, তো পরিবাহীর গোলক বিবেচনা করলে ধারকত্ব কত হবে। তাহলে গোলক আকৃতির ধারকের সূত্র কি, C ইকুয়াল হচ্ছে 4 পাই ইপসাইলন নট, যেহেতু শূন্য মাধ্যম বলছে ইপসাইলন আমরা ব্যবহার করব, শুধু ইপসাইলন ব্যবহার করব, ইনটু কত বলতো R। বাস এই সূত্র আমাদের জাস্ট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, আর কিছু না। এই সূত্র জাস্ট আমরা কি করে দিব, অ্যাপ্লাই করে দিব। তাহলে এখানে ব্যাসার্ধের মান তোমার জানা আছে, 4 পাই ইপসাইলন এর মান তুমি জানো, 4 পাই ইপসাইলন, দেখো 1/4 পাই ইপসাইলন নট, এটার মান কত ছিল 9, এর তড়িৎ চুম্বকে আমরা পড়লাম তাই না, 1/4 ইকুয়াল টু 9 10 টু 9। তাহলে শুধুমাত্র যদি বলে যে 4 পাই ইপসাইলন, তাহলে কত হবে 1/9 ইনটু 10 টু 9 না, এটাই ট্রিক্স, ঠিক আছে। তাহলে ভ্যালুটা বসাই দাও, তাহলে 1/9 ইনটু 10 টু 9 ইনটু তোমার হচ্ছে বলতো আর এর মান কত 6400 কিলোমিটার, মানে কি মিটারে কনভার্ট করব, অবশ্যই এটা কি 3 হবে, ঠিক আছে। এবার এটা আমরা ক্যালকুলেশন করে দেব, এটা আমরা এবার ক্যালকুলেশন করে দিব, ঠিক আছে। তো এটা যদি তুমি এবার ক্যালকুলেশন করো, তো তোমার যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে তোমার 0.71 মিলিফেরাড, ঠিক আছে, মিলিফেরাড। তো এটাকে আমরা মিলিফেরাডটাকে যদি কনভার্ট করে 710 মাইক্রোতে নিয়ে যাই, মাইক্রোফেরাড, তো দেখো আমাদের এককটা কি আসছে, এককটা কিন্তু মাইক্রোতে আসছে, এককটা কি আসছে, এককটা ইম্পর্টেন্ট, অর্থাৎ কত ক্রমের হবে, মাইক্রোফেরাড। অ্যান্সারটা কিসে আসছে, মাইক্রোফ্যারাডে আসছে, তাহলে ক্রমটা কত হবে, ক্রমটা হবে হচ্ছে মাইক্রো, অর্থাৎ রেজাল্টটা কত এককে আর কনভার্ট হবে, মাইক্রোফ্যারাডে কনভার্ট হবে, ঠিক আছে। তো এটা কিন্তু পরীক্ষায় বেশ কয়েকবার আসছে। তাহলে আমরা পৃথিবীকে যদি 64,000 বা 6400 কিলোমিটার বিশিষ্ট একটা পরিবাহীর গোলক বিবেচনা করি, তাহলে ধারকত্ব কত ক্রমের হবে, মাইক্রোফ্যারাড, মানে অনেক ছোট আর কি, সর্বোচ্চ ছোট যে রাখা যায়, ঠিক আছে। তাহলে গোলকের ক্ষেত্রে মাইক্রো ধারকের সূত্র সমান্তরাল পাত ধারকের কাজে লাগছে কিন্তু। আচ্ছা, এবার আসো আমরা চলে যাব চলতরিদের ক্ষেত্রে। দেখো কোন যন্ত্রের সাহায্যে রোধ, বিভব পার্থক্য ও তড়িৎ, মানে একই সাথে মাল্টি টাস্কিং করা যাচ্ছে না, তাহলে একই সাথে অনেকগুলা কাজ করা যাচ্ছে না, তাহলে মাল্টি পরিমাণ কাজ করা যাচ্ছে, মাল্টি মানে কি অনেক, তাহলে অবশ্যই ক্যান্সারটা কি হবে মাল্টিমিটার, সরি। তাহলে ভোল্ট মিটার, এটার সাথে আমরা কি পাই, এটার সাথে আমরা ভোল্ট মাপতে পারি। ওহম মিটার, এটা কি বলতো আমরা রোধ বা ওহম মাপতে পারি, ঠিক আছে। এটা আমরা লিখে দিই বিভব, এটার সাথে কি বিভব মাপা যায়। ওহম মিটারের সাথে আমরা কি পারি, রোধ মাপতে পারি। এবং অ্যামিটারের সাথে কি বলতো অ্যাম্পিয়ার বা কারেন্ট মাপতে পারি, ঠিক আছে, কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাপতে পারে, ঠিক আছে। তো এই কোনটার সাথে কোনটা মাপা যায় এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ, এই পার্টটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অবশ্যই মনে রাখবা। তো পাশাপাশি আমাদের পোটেনশিওমিটার আছে, পোস্ট অফিস, এটা আমরা আস্তে আস্তে নিচের দিকে দেখবো। দেখো নিচের কোনটির উপর পরিবাহক রোধ নির্ভর করে না, তো রোধের ক্ষেত্রে আমরা সূত্র জানি কি, রোধ প্রপোর্শনাল টু দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য তুমি যত বাড়াবা রোধটা কি তত বাড়তে থাকবে। এবং রোধ কি বলতো ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এবার যদি প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ বলে তাহলে কি বলতো আর প্রপোর্শনাল টু 1/r²। তো তিনটা জিনিস মাথায় রাখতে হবে। তো যদি দৈর্ঘ্য বলে তো দৈর্ঘ্যের সমানুপাতিক, ক্ষেত্রফল বললে ব্যস্তানুপাতিক, এবং প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ বললে বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে বলতো, তো পরিবাহকের রোধ নির্ভর করে না,
পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, পরিবাহকের আয়তনের উপর কি নির্ভর করে না, আয়তনের উপরে নির্ভর করে না। ঠিক আছে, তো এখান থেকে বেশ কিছু প্রশ্ন দেখো আমাদের আসবে। আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ থেকে প্রশ্ন আসে যে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ শুধুমাত্র, আপেক্ষিক রোধ শুধুমাত্র শুধুমাত্র মাধ্যম প্রকৃতির উপর, মাধ্যমের উপর নির্ভর করে। ঠিক আছে, মাধ্যমের উপর নির্ভর করে, অর্থাৎ তুমি এর যদি দৈর্ঘ্য বাড়াও প্রস্থ বাড়াও তাও কিন্তু এর কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, এখানে তো অনেক সময় তোমাকে প্রশ্ন বলে ঝামেলা করে, যে বললো যে একটি তো পরিবাহকের দৈর্ঘ্য আমি দ্বিগুণ করলাম, ক্ষেত্রফল আমি 3 গুণ করলাম, তাহলে আপেক্ষিক রোধ কত গুণ হবে? আপেক্ষিক রোধ কিন্তু সবসময় সেম থাকবে। ঠিক আছে, আপেক্ষিক রোধ একটা নির্দিষ্ট তারের জন্য সেম থাকবে, তামার তার বললে তামার তারের জন্য সেম থাকবে, রূপার তার বললে রূপার তারের জন্য সেম, কিন্তু তামা রূপা এর কথা বললে থাকলে আপেক্ষিক রোধ কিন্তু ভিন্ন হবে। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমের উপর নির্ভর করবে, শুধুমাত্র মাধ্যমের উপর নির্ভর করবে। ঠিক আছে, তো এই সময় রোধের সূত্র আমরা দেখি আর ইকুয়াল হচ্ছে রো এল ডিভাইড বাই এ। এই যে এ রো এটাই কিন্তু আমাদের আপেক্ষিক রোধ। ঠিক আছে, রোটাই হচ্ছে আপেক্ষিক রোধ, রো হচ্ছে আপেক্ষিক রোধ, রোটাই হচ্ছে আপেক্ষিক রোধ। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আরো কিছু প্রশ্ন তোমাকে দেয়, যদি দুইটা রোধ সমান হয়, যদি দুইটা রোধ সমান হয়, তোমাকে বললো R1 ইকুয়াল টু R2, তাহলে অবশ্যই মনে রাখবা যে L1 ডিভাইড বাই হচ্ছে A1 ইকুয়াল কত, L2 ডিভাইড বাই হচ্ছে A2। তো তুমি এখান থেকে লিখতে পারো A1 ডিভাইড বাই A2 ইকুয়াল L1 ডিভাইড বাই হচ্ছে L2, এই পার্টটা তুমি লিখতে পারো। অথবা যদি তোমাকে ব্যাসার্ধ বলে, অনেক সময় তোমাকে ব্যাসার্ধের অনুপাত বের করে দিতে পারে। ঠিক আছে, বলে যে দৈর্ঘ্যের অনুপাত এত হলে ব্যাসার্ধের অনুপাত কত, তখন তুমি লিখতে পারো এই যে R1 ডিভাইড বাই R2 এটার উপরে হোল স্কয়ার ইকুয়াল L1 ডিভাইড বাই L2। সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যখন যখন রোধ সমান, যখন রোধ সমান, ঠিক আছে, যখন রোধ সমান এই কথাটা উল্লেখ থাকবে, তখন তোমাকে দৈর্ঘ্য এবং যদি ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক বলে তখন কি এই সূত্রগুলা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমি যে যতগুলা কথা বলছি সবগুলা কিন্তু তোমার অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। তোমার যদি ছবিতেও না আসে তোমার নেক্সট পরীক্ষা এগুলো থেকে চলে আসবে। ঠিক আছে, তো প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবা। ঠিক আছে, এবং প্রত্যেকটা জিনিস নোট ডাউন করবা। এবার দেখো একটি 200 ভোল্ট এবং 40 ওয়াট, তাহলে ভোল্ট লেখা মানে কি, তোমাকে না ভি দেওয়া আছে, ডাব্লিউ লেখা মানে ওয়াট মানে কি পাওয়ার দেওয়া আছে। পাওয়ার এবং বিভব সম্পর্ক তোমাকে জানতে হবে। দেখো পাওয়ার ক্ষমতা, এটার সমান আমরা জানি ভি এবং আই, অর্থাৎ তুমি যদি বিভব এবং কারেন্ট যদি গুণ করো তাহলে কি পাবা, ভিআই পাবা। ঠিক আছে, আবার পাওয়ার মানে ক্ষমতা মানে কি বলতো, কাজ না, এই কাজ ডিভাইড বাই সময় না, কাজ ডিভাইড বাই সময়, তাহলে এখান থেকে কিন্তু ডাব্লিউ এর সূত্র তুমি আবার এখান থেকে পাবা, ডাব্লিউ এটা সমান কি লেখা যায় পিটি। তাহলে পি এর মান তুমি কত পাইছো, পি মানে ভিআই না, তাহলে ভিআইটি। তো সূত্রগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সূত্রগুলা মোস্ট ইম্পর্টেন্ট। আবার দেখো ভি এটা সমান কত, আইআর না, এটা সমান কিন্তু আইআর। তো এই সূত্র তুমি যদি আবার এখানে বসাই দাও তাহলে দেখো এখানে তুমি কি পাবা, আই স্কয়ার আর টি। আবার দেখো আই সমান তুমি কি লিখতে পারো, ভি ডিভাইড বাই আর লিখতে পারো না, দেন এখান থেকে তোমার কিন্তু আবার চলে আসবে ভি স্কয়ার বাই আর টি। তো সূত্রগুলা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া আছে, তোমাকে ভি দেওয়া আছে, পি দেওয়া আছে, বলছে বিদ্যুৎ প্রবাহ কত হবে, তাহলে আই এর মান তুমি ইজিলি বের করতে পারবা, আই এটা সমান কত, পি ডিভাইড বাই ভি। তাহলে পি মানে কি ওয়াট, ওয়াটে কি দেওয়া আছে দেখো তো, আচ্ছা এখানে পি ডিভাইড বাই ভি, তাহলে ওয়াটে কত দেওয়া আছে, 40 ওয়াট দেওয়া আছে। ঠিক আছে, 40 ওয়াট, আর ভি দেওয়া আছে কত 200, তাহলে এখানে 40 উপরে লেখো 40, 40 ডিভাইড বাই কত বলো তো 200, তাহলে একটা শূন্য কাটা, তাহলে এটা কাটলে কত 5 থাকে, তাহলে 1/5, 1/5 মানে আলটিমেটলি আমরা কত জানি 0.2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাকে দিবে, তোমাকে এরকম বলবে একটি বাল্বের গায়ে কি লেখা আছে, তো বাল্বের এককগুলো কিন্তু ইম্পর্টেন্ট। একক দেখে তুমি বুঝবা যে কি দেওয়া আছে, আসলে ভি দেওয়া আছে তার মানে ভোল্ট দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে তার মানে অবশ্যই আমাকে ক্ষমতা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আবার রোধ আর যদি দেওয়া থাকে বা ওহম দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু রোধ দেওয়া থাকে। ঠিক আছে, এবার দেখো নিচের কোন যন্ত্রের সাহায্যে, দেখো এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, তাহলে ভি কত কত আই আর, এখান থেকে কিন্তু ঘুরাই পেঁচাই তোমাকে দিবে। দেখো পি এখানে ভি দিল, এখানে দেখো আরেক সময় তোমাকে বলতে পারে যে পি, যে ভি এর জায়গায় কি বসালাম, ভি এর জায়গায় আই আর বসালাম, কিন্তু পি ইকুয়াল টু কত আই স্কয়ার আর, এটাও কিন্তু চলে আসে। ঠিক আছে, তো এইগুলা কিন্তু ঘুরায় পেঁচা দিতে পারে। রোধের মানটা কত, তোমাকে এখানে রোধের মানটা দিতে পারে, দেখো এখানে বলো যে ভি স্কয়ার ডিভাইড বাই আর, এটা কিন্তু হয়, আবার এটার সমান কিন্তু আই স্কয়ার আর, এই পার্টটা কিন্তু হয়। তো এই সূত্রগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এবার দেখো নিচের কোন যন্ত্রের সাহায্যে রোধ পরিমাপ করা যায়, রোধ পরিমাপ করা হয়, তো আমাদের রোধটা পরিমাপ করা হয় এখান থেকে কি কি দিয়ে, এখান থেকে কি কি দিয়ে আমরা রোধ পরিমাপ করবো, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো আমাদের প্রত্যেকটা একই তোমাকে বলে যে মিটার ব্রিজ, এটা মিটার ব্রিজের সাথে তুমি কি করবা, রোধ পরিমাপ করতে পারবে, কি করবা রোধ পরিমাপ করবে। এবং এটা কি করে, হুইস্টন ব্রিজ নীতি, হুইস্টন ব্রিজ নীতির সাহায্যে তোমার কি করবে, রোধ নির্ণয় করবে, হুইস্টন ব্রিজ নীতি, হুইস্টন ব্রিজ নীতি। ঠিক আছে, হুইস্টন ব্রিজ নীতি
এই যে হুইস্টন ব্রিজ নীতি। তাহলে হুইস্টন ব্রিজ নীতির সাহায্যে মিটার ব্রিজ তোমার রোধ নির্ণয় করবে, হুইস্টন ব্রিজ কিন্তু হবে না, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে এটা পোটেনশিওমিটার। এটার সাথে তুমি কি তড়িৎ চালক বল, এটার সাথে তুমি তড়িৎ চালক বল কিন্তু ইয়ে করতে পারবে, ঠিক আছে। তড়িৎ চালক বল, বিভব পাতন পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, তো তাপের যান্ত্রিক ক্ষমতার একক, তাপের যান্ত্রিক ক্ষমতা সেটা ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল আমরা জানি কত, জেএইচ, ঠিক আছে, জেএইচ। অর্থাৎ এই যে প্রথম সূত্র কি, ডাব্লিউ সমানুপাতিক হচ্ছে এইচ, যতটুকু তুমি হিট দিবা কাজের পরিমাণ কি তত বৃদ্ধি পাবে, বা কাজের সমপরিমাণ কি তাপ উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ। তো এখানে একটা সমানুপাতিক ধ্রুবক ডাব্লিউ ইকুয়াল জেএইচ দিলাম, দেন জুল এটার সমান তুমি লিখতে জে ইকুয়াল কত হবে, ডাব্লিউ ডিভাইড বাই এইচ। তো ডাব্লিউর যে একক সেটা কত, জুল না, এবং হিটের একক কত, ক্যালোরি। তাহলে তুমি এখানে লিখতে পারো যে জুল পার ক্যালোরি, ঠিক আছে, জুল পার ক্যালোরি। তাহলে জুল পার ক্যালোরি কোই অপশন আছে, তাই তো জুল পার ক্যালোরি আছে ডি নাম্বার অপশন, ঠিক আছে। অর্থাৎ জে ইকুয়াল কত হলো, ডাব্লিউ বাই এইচ। ডাব্লিউ কত, জুল, এবং এটা কত, ক্যালোরি। দেখো 1 কিলোওয়াট ঘন্টা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1 কিলোওয়াট ঘন্টা মানে কত, 36 ইন্টু 10⁵ জুল। আর যদি 3.6 থাকে তাহলে কি হবে, 3.6 পাওয়ার কি 1 যোগ হবে। যদি পাওয়ার কি এখানে ছিল না, বামে ছিল, বাম থেকে ডানে গেলে পাওয়ার কি 1 যোগ হয়, তাহলে 10⁶ জুল, ঠিক আছে। দুইটা অপশন থাকতে হবে, যেটা অপশন থাকবে সেটা রাইট অ্যান্সার। যদি 3.6 থাকে তাহলে অবশ্যই পাওয়ার কত হবে, 6 হবে। আর যদি 36 থাকে তাহলে পাওয়ার কত হবে, 5 হবে। এবার দেখো কোষের তড়িৎ চালক বল, আমরা কিছু নয় বললাম না, কোষের পরিচালক কি, পোটেনশিওমিটার। অ্যামিটার কি করে, কারেন্ট মাপে। মিটার বেস কি করে, রোধ মাপে। ক্যালভোমিটার কি করে, এটা কিন্তু বিভব মাপে। পোটেনশিওমিটার কি করে, পোটেনশিওমিটার তোমাকে তড়িৎ চালক বল, ঠিক আছে। এবার দেখো তোমাকে বলছে কি 1200 ওয়াট মানে কি, পি দেওয়া আছে, 1200 ওয়াটের একটা ইস্ত্রি তোমাকে 30 মিনিট সময় কাজ করলে ব্যবহৃত শক্তির মান কত, ব্যবহৃত শক্তি মানে কি, ডাব্লিউ মান তোমাকে বের করতে হবে, এবং এটা কি হবে, একক অবশ্যই কিলোওয়াট পার ঘন্টা, এককটা নিতে হবে, ঠিক আছে, একক নিতে হবে। এই এককটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর তোমাকে ক্ষমতা কিসে দেওয়া আছে, ওয়াটে দেওয়া আছে, এটাকে কিন্তু কিলোওয়াটে নিতে হবে, তাই না। আর সময় কি দেওয়া আছে, মিনিটে দেওয়া আছে, এটাকে তোমাকে কত হবে, ঘন্টায় নিতে হবে। তাহলে তুমি দেখো পি এটার সমান তুমি কি জানো, ডাব্লিউ বাই টি না। তাহলে শক্তি কাজ একই জিনিস না, তাহলে ডাব্লিউ ইকুয়াল কত হবে, পিটি। তাহলে দেখো পি মানে কত, 1200 ওয়াট। তাহলে অবশ্যই কি 1200টাকে আমার কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করে কিলোওয়াটে নিতে হবে, গুণ টি মানে কি সময়, সময়টা কি ঘন্টায় নিতে হবে, ঘন্টায় মানে কি 30 মিনিট দেওয়া আছে, এটাকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় পাবো। দেন এবার তুমি কাটাকাটি গুণ ভাগ যা খুশি করে ফেলো, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। দেখো 60, এটা শূন্য কাটলা, তাহলে 6 দুগুণে কত, 12 না, তাহলে এখানে কত, 20 হইলো। তাহলে দেখো এখানে 20, তাহলে এটা দিয়ে এটা কাটলো, এটা কাটলা, দেখো তাহলে কত হচ্ছে, 1 শূন্য কাটো, তাহলে এখানে কত হলো, এখানে তুমি হলো পাবা কত, 100 দিয়ে কাটলে 2 দিয়ে ভাগ করলে কত, 50, ঠিক আছে। তাহলে 30/50, তাহলে এখানে সামথিং একটা 30, তাহলে দেখো 30 উপরে কত, 530 না, তাহলে এটা দিয়ে কাটলে 530 হইতো, তাহলে একটা শুনলাম, তাহলে কি 0.6 হয়ে যাবে, তাহলে 0.6 কিলোওয়াট। দেখো আমরা কিন্তু মুখোমুখি করে ফেলতে পারছি, বাট তবুও তোমরা কি ক্যালকুলেটর ইউজ করতে পারবা, তো ক্যালকুলেটর দিয়ে এগুলো কিন্তু মানে ইজিলি বের করতে পারবা, ঠিক আছে। তাহলে অবশ্যই কিন্তু এককটা করতে হবে, মিনিটটা কি করতে হবে, ঘন্টায় নিতে হবে, এবং ওয়াটটাকে অবশ্যই কিলোওয়াটে নিতে হবে, এককগুলা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। এবার তো নিজের কোনটা ভোল্টের সমতুল্য, ভোল্ট মানে কি বলতো, যতটুকু কাজ একক পরিমাণ আধান আনতে করা হয় সেটাই মূলত কি বলতো, বিভব। তাহলে হচ্ছে ডাব্লিউর একক কত, জুল। কিউ মানে কত, আইটি না, কিউ হচ্ছে আইটি, কিউ মানে কত, আইটি। তাহলে জুল, আই এর একক কত, অ্যাম্পিয়ার, এবং টি এর একক কত, সেকেন্ড। তাহলে এটা তুমি লিখতে পারো কি, জুল পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড। আর দেখো রোধ মাপার যন্ত্র, রোধ আমরা কি দিয়ে মাপতে পারি, রোধ আমরা মিটার ব্রিজ এবং হচ্ছে পোস্ট অফিস মিটার, এই দুইটা দিয়ে মাপতে পারি। পোটেনশিওমিটার কি করে, তড়িৎ চালক বল মাপে, এটা তো বারবার বলছি, তড়িৎ চালক বল। কিভাবে, বিভব পতন পদ্ধতিতে। আচ্ছা, এরপরে দেখো আমাদের একটা বর্তনী দেওয়া আছে, বলছে বর্তনীর তুল্যরোধ কত, তো তোমাকে দেখতে হবে যে কোন কোন রোধ আমাদের সমান্তরাল আছে, কোন কোন রোধ শ্রেণীতে আছে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পার্টটুকের মধ্যে আমাদের 3টা রোধ আছে, 3টা কি আছে, সমান্তরালে আছে। তো সমান্তরালে যদি n সংখ্যক সমান রোধ থাকে, n সংখ্যক সমান রোধ সমান্তরালে থাকলে এর যে তুল্য রোধ সিপি, এটা সমান কত হয় জানো, সি, আচ্ছা এখানে তো হচ্ছে আরপি, এটা হবে আর ডিভাইড বাই এন। আর হচ্ছে সমান রোধ, এবং এন সংখ্যক সমান রোধ যদি শ্রেণীতে থাকে, কি থাকে, শ্রেণীতে থাকে, তাহলে তোমার আর এস এটা কত হবে, এন ইন্টু আর, ঠিক আছে, এন ইন্টু আর, বুঝতে পারছো।
এন ইন্টু আর। অনেক সময় তোমাকে অনুপাত বের করতে বলে, তো অনুপাত যদি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো দেখো, আর পি ডিভাইড বাই হচ্ছে আর এস। তাহলে আর পি এর মান কত, আর ডিভাইড বাই এন, এবং সি এস এর মান কত, এন ডিভাইড বাই আর। তাহলে এটা দেখো নিচে চলে আসবে, নিচে চলে আসলে আমরা আর আর কাটা, তাহলে দেখো এটা কি 1 বাই এন স্কোয়ার। আবার যদি তোমাকে আর এস ডিভাইড বাই হচ্ছে আর পি এটা যদি বলে, তাহলে তখন কি হয়ে যাবে, তখন কিন্তু এন স্কোয়ার। তো এই সূত্রগুলো কিন্তু লাগে, হ্যাঁ এই সূত্রগুলো লাগে। তো আমাদের যেহেতু তিনটা আছে সমান্তরাল, তাহলে এখানে এই পার্টে তুলনা কত হবে, এই পার্টে দেখো আর পি এটা সমান কত লিখতে পারছি, আর ডিভাইড বাই 3, এবং তার সাথে এইটা শ্রেণীতে আছে এবং এটা কি আছে, দুইটা কি আছে, দুইটা কিন্তু শ্রেণীতে আছে, দুইটা কি আছে শ্রেণীতে আছে। তাহলে দুইটা শ্রেণীতে থাকে টোটাল কি হবে, আর এস এটা তুলনা কি হবে, প্রথমটা আছে শ্রেণীতে, তার সাথে কি আর বাই 3 শ্রেণীতে, তার সাথে কি বলতো আরটাও শ্রেণীতে। এটা ক্যালকুলেশন করে দাও, নিচে থাকলো 3 3 আর 3 আর 3 3 6 আর 7 তাহলে 7 আর, এটা হচ্ছে आंसर। ঠিক আছে, 7 আর বাই 3। পরবর্তী প্রশ্ন দেখো, একটি বাল্বের ফিলামেন্টের রোধ দেওয়া আছে, কি দেওয়া আছে, রোধ আর দেওয়া আছে, এর দুই প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে, ভি দেওয়া আছে। তাহলে এর মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে, তাহলে আমরা ভি এটা হুকের সূত্র সমান আমরা রোধের যে ওহমের সূত্র, ভি কত আই আর, আই বের করতে বলছে। তাহলে আই মানে কি বলতো, ভি ডিভাইড বাই আর না। তাহলে ভি কত, এখানে ভি হচ্ছে 200, ভি হচ্ছে 200 এবং আর এর মান কত 50। তাহলে অ্যান্সার কত হবে বলতো, এখানে হবে 4 এম্পিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, যদি নির্দিষ্ট পরিবাহিতা নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহিত হয় তবে উৎপন্ন তাপের পরিমাপ হবে তড়িৎ প্রবাহিত তড়িতের নিচের কোনটি। অর্থাৎ এখানে তুমি যখন কারেন্ট দিবা, কারেন্টের উৎপন্ন হলে যতটুকু তাপ উৎপন্ন হবে, তাপটা কি, উৎপন্ন তাপ যদি এইচ হয়, এই এইচটা যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার সাথে কেমন সম্পর্ক। তাহলে দেখো ডাব্লু এটা সমান কিন্তু এইচ, ডাব্লু মানে কিন্তু এইচ, কাজ যতটুকু ওইটাই কিন্তু হিট হচ্ছে। তাহলে ডাব্লু ইকুয়াল টু এইচ, এটা সূত্র কি ছিল, আই স্কোয়ার আর টি, তড়িৎ প্রবাহের সাথে সম্পর্ক। অথবা যদি বিভব বলতো তাহলে ভি স্কোয়ার বাই আর টি, ডিপেন্ড করতেছে, ঠিক আছে ডিপেন্ড করতেছে। তাহলে যখন আর এবং টি কনস্ট্যান্ট, যখন আর এবং টি ধ্রুব, যখন আর এবং টি ধ্রুব, তখন আমরা বলতে পারি এইচ প্রপোর্শনাল টু কি বলতো আই স্কোয়ার। তাহলে তড়িৎ প্রবাহের কি বলতো বর্গের সমানুপাতিক, তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। তাহলে অ্যান্সার কি হবে, তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এবং তোমাকে যদি অনেক সময় রোধের কথা বলে, রোধ এখানে তোমাকে দেখো ভি, এখানে কিন্তু আই, এখানে কিন্তু আই কনস্ট্যান্ট, এখানে কিন্তু আইটা কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু সূত্রগুলো বুঝতে হবে, কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, তুমি সূত্রগুলো মনে রাখবা। যদি বিভবের সাথে বলে তাহলে কি, বিভবের সাথেও ভি স্কোয়ার সমানুপাতিক এবং কি আই স্কোয়ার এইচ এর সাথে সমানুপাতিক, এনিথিং ভাবে আসতে পারে। এবার দেখো একটি তারের রোধ, একটি তারের রোধ দেওয়া আছে 2 ওহম, এর উপাদান ঠিক রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করে, দৈর্ঘ্য কি করলাম, দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ পাওয়া যায়। তাহলে আমরা কি জানো, আর প্রপোর্শনাল টু এল না, অর্থাৎ দৈর্ঘ্য তুমি দ্বিগুণ করলে রোধটাও কি হবে, দ্বিগুণই হবে। তাহলে রোধ দ্বিগুণ হওয়া মানে কি, 2 দুগুণে 4 না, তাহলে অ্যান্সার কত হবে 4, কি হবে 4 হয়ে যাবে। কি করলা, দ্বিগুণ, তাহলে রোধ দ্বিগুণ করলে অবশ্যই দৈর্ঘ্য কি হবে, দ্বিগুণই হবে। তাহলে প্রথম ছিল 2 ওহম, তাহলে অবশ্যই রোধ কত হবে, 2 দুগুণে 4 হয়ে যাবে। এবার যদি বলে টেনে লম্বা, একটা কথা আছে কি টেনে লম্বা, টেনে লম্বা, এই কথা উল্লেখ থাকলে তোমার আর ড্যাশ এটা হয়ে যাবে এন স্কোয়ার ইন্টু পুরাতন রোধ। ঠিক আছে, তাহলে নতুন পুরাতন রোধ যদি আর থাকে, আর রোধ এটা তারকে তুমি টেনে এন গুণ করলা, তাহলে নতুন যে রোধ আর ড্যাশ এটা কি হবে, এন স্কোয়ার ইন্টু আর। বুঝতেছো, কিন্তু এখানে কিন্তু দৈর্ঘ্য টেনে বলে নাই, দৈর্ঘ্য জাস্ট দ্বিগুণ করছে। টেনে বললে কি হবে, টেনে বলে তোমার কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কিন্তু কমতে থাকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমতে থাকে, তো সেই অনুপাতে তোমার কিন্তু এন স্কয়ার ইনটু আর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আমাদের বলছে 40 নম্বরে, একটি হুইস্টন ব্রিজের প্রথম দ্বিতীয় তৃতীয় বাহুতে যথাক্রমে 4 10 16 ওহমের রোধ স্থাপন করে চতুর্থ বাহুতে কত রোধ স্থাপন করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে। তো আমরা ব্রিজের সাম্যাবস্থায় যদি বলে, সাম্যাবস্থায় কত লিখতে আমরা কি জানি, পি বাই কিউ ইকুয়াল হচ্ছে কত, আর বাই এস, তাই না। তাহলে আমাদের চতুর্থ বাহুতে রোধটা কত হবে সেটা এস এর মান বের করতে বলছে। তাহলে দেখো পি এটা আমরা কত 4 বাই 10 ইকুয়াল কত 16 ডিভাইড বাই হচ্ছে এস। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু মানটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখো এটা চলে আসবে এখানে, এটা চলে যাবে এখানে, এখানে চলে আসবে। তাহলে তোমার হচ্ছে এস এর ভ্যালুটা কত হবে দেখো তো, 16 গুণন হচ্ছে 10 ডিভাইড বাই কত 4। তাহলে এটা কাটলে কত থাকে, 4 থেকে 4 10 কত 40। তাহলে 40 ওহম হবে আমাদের চতুর্থ বাহুতে রোধ, 40 ওহম। ঠিক আছে, অনেক সময় তোমাকে এখানে বলবে যে এস এর মান তোমাকে দেওয়া থাকবে। ঠিক আছে, এস এর মান তোমাকে দেওয়া থাকবে, বলবে যে চতুর্থ বাহুতে কি পরিমাণ রোধ যোগ করলে বা কি পরিমাণ রোধ শ্রেণীতে বা সমান্তরাল নিলে আমাদের কি বিভবটা সাম্যাবস্থা থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি এস এর মানটা তোমার যদি বেশি হয়, যে রোধ দেওয়া আছে তার থেকে যদি বেশি হয় তাহলে তুমি কি শ্রেণীতে নিবা, আর তোমার যে মানটা দেওয়া আছে ওইটা যদি এস এর থেকে যদি কম হয় তাহলে কি বলতে হবে, এটা সমান্তরাল নিতে হবে। ঠিক আছে, এবার দেখো পোস্ট অফিস বক্স যে কাজে ব্যবহৃত, পোস্ট অফিস বক্স, পোস্ট অফিস বক্স আমরা কি করছিলাম, পোস্ট অফিস বক্স আমাদের হচ্ছে অজানা রোধ, অজানা রোধ। ঠিক আছে, অজানা
রোধ ব্যবহার নির্ণয় করা হয়। এবং পোস্ট অফিস বক্স কি বলতো, এখানেও কিন্তু হুইস্টন নীতি, এখানেও কিন্তু হুইস্টন নীতি ব্যবহার হয়। ঠিক আছে, হুইস্টন নীতি ব্যবহার করা হয় পোস্ট অফিস বক্সে এবং কি মিটার ব্রিজেও। ঠিক আছে, মিটার ব্রিজে। পর্ব দেখো নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নেয়। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে গামা রশ্মি, এক্স রশ্মি, দৃশ্যমান রশ্মি। কিন্তু আলফা রশ্মিটা আমাদেরকে বলতো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো তরঙ্গ মুখ কণাগুলোর মধ্যে দশাঙ্ক কত। তরঙ্গ মুখ, এই যে তরঙ্গ মুখ জিনিসটা সম্পর্কে তোমার, তরঙ্গ মুখ মানে কি, যখন সমদশা কণাগুলো, সমদশা কণা এটা থাকবে, তরঙ্গ মুখে কি থাকবে, সমদশা সম্পন্ন কণা থাকবে। তাহলে সমদশা সম্পন্ন মানে কি, যে ডেল, দেখো ডেল এটা সমান কি হবে, সমদশা, তার মানে কি ডেল মাইনাস ডেল, এটা কত, জিরো না। সমদশা মানে কি দশা সেম আছে, তাহলে পরিবর্তন কত হবে, পরিবর্তন কি জিরো না। তাহলে দশা যদি সেম থাকে তরঙ্গ মুখে, তাহলে অবশ্যই পার্থক্যই তো থাকছে না, পার্থক্য জিরো না, পার্থক্য জিরো। তাহলে তরঙ্গ মুখে কিন্তু সমদশা সম্পন্ন কণাগুলো অবস্থান করে। ঠিক আছে, যার ফলে দশা পার্থক্যটা আমাদের হচ্ছে কি জিরো, কিন্তু দশা কি হবে, সমান হবে। এবং তলটা কি হবে, তলটা কিন্তু সমতল হবে, তল, এই তলটা কি হবে, তলটা কিন্তু সমতল হবে, তলটা কি হবে, সমতল হবে। আচ্ছা, হাইগেনের আলোক তত্ত্বের সাহায্যে আমরা আলোর ব্যতিচার এবং হচ্ছে আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে পারি, আলোর সমাবর্তন ব্যাখ্যা করা যায় না। আলোর সমাবর্তন ব্যাখ্যা করা যায় না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার দেখো তোমাকে বলছে কি, টমাস ইয়ং দিচির পরীক্ষার মাধ্যমে কি প্রদর্শন করে। তো দিচির পরীক্ষা আমরা বলতো কি, ব্যতিচার প্রোগ্রাম, ব্যতিচারের ম্যাথ গুলা করি না, তো ব্যতিচার আসলে এখানে কি প্রদর্শন করে। ঠিক আছে, এবং ব্যতিচারের শর্তগুলো দেখবা, ব্যতিচারের শর্তগুলো একটু ভালো করে দেখে নিও। ঠিক আছে, সুসংগত মাধ্যম হইতে হবে, আলোক উৎস সেম হইতে হবে, তাই না। একটি তরঙ্গের দুটি বিন্দু দশা পার্থক্য দেওয়া আছে, তাহলে বিন্দু যদি ম্যাথ আসে তাহলে এই প্রশ্নটা আসবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। দশা পার্থক্য, ডেল, এটা সমান কত জানি, পথ পার্থক্য সম্পর্ক 2π/λ ইন্টু ডেল এক্স। ঠিক আছে, 2π/λ ইন্টু ডেল এক্স। তাহলে ডেল এটা হচ্ছে আমাদের দশা পার্থক্য, এটা হচ্ছে দশা পার্থক্য, এবং ডেল এক্স এটা হচ্ছে পথ পার্থক্য, এটা হচ্ছে কি বলতো, পথ পার্থক্য। তাহলে তোমাকে বের করতে বলছে পথ পার্থক্য, তার মানে ডেল এক্স এটা সমান কত হবে, ডেল ইন্টু ল্যামডা ডিভাইড বাই 2π। তো দশা পার্থক্য কত আছে, π/2 ইন্টু ল্যামডা বাই 2π। দেখো এই পাই কাটা গেল, তাহলে কি থাকলো, ল্যামডা 2 দুগুণে 4, ল্যামডা বাই 4 হচ্ছে আমাদের পথ পার্থক্য, ল্যামডা বাই 4 হচ্ছে পথ পার্থক্য। তো এইভাবে কিন্তু প্রশ্ন তোমাকে দিবে, হয় দশা পার্থক্য বের করতে বলবে অথবা পথ পার্থক্য বের করতে বলবে, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করে মান বসাই দিব। দেখো ইয়ং এর ডিচির পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার পার্থক্য কত, পরপর দুটি উজ্জ্বল ডোরা, এখানে সূত্রটা ভুল আছে, নিচে 2 হবে। তো দেখো এখানে ডেল এক্স এটা কি হবে, আমরা জানি আছে n+1 তম উজ্জ্বল ডোরার পার্থক্য মাইনাস হচ্ছে xn, অর্থাৎ পরেরটা মাইনাস আগেরটা, তাই না। তাহলে এখানে আমাদের যে সূত্র হবে ডেল ল্যামডা ডিভাইড বাই 2a ইন্টু n+1, এখানে হচ্ছে তোমার হচ্ছে এখানে একটু দুইটা বিয়োগ করে দিলে তুমি অ্যান্সার পাবো হচ্ছে 2 ল্যামডা ডিভাইড বাই 2a। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এখানে 2 হবে। ঠিক আছে, এখানে 2 হবে। তো দুইটা পরপর যেটা উজ্জ্বল ডোরার যে মধ্যবর্তী দূরত্ব সেটা কি হবে, ডেল। এখানে বাকি যে ফর্মুলাগুলো আছে একটু দেখে নিবা, বাকি যে ফর্মুলাগুলো আছে এগুলো একটু বই থেকে দেখে নিবা। নিচের কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি আমরা কি জানি, বেনি আসহ কলা না, বেনি আসহ কলা। তো তারপরে যারা আছে সেটা হচ্ছে বেতার তরঙ্গ, যেটা হচ্ছে বেতার তরঙ্গ, এটার মান কিন্তু সবচেয়ে বেশি, এটা হচ্ছে সবচেয়ে বেশি, এটা হচ্ছে সবচেয়ে বেশি, এবং গামা এটা হচ্ছে কম, এটা হচ্ছে কম। ঠিক আছে, এবং এটা মনে রাখবা যে শক্তির তোমার অনেক সময় বলে শক্তি, ঠিক আছে, শক্তি, এই যে শক্তি ই প্রপোর্শনাল টু 1/λ, তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কিন্তু শক্তি বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি ও কম্পাঙ্ক, শক্তি ও কম্পাঙ্ক কম। কারণ কি, কম্পাঙ্ক এটা সমান কিন্তু 1/λ। ঠিক আছে, এফ এটা প্রপোর্শনাল টু 1/λ, তাহলে ল্যামডার মান যত বাড়বে কম্পাঙ্ক তত
কমতে থাকবে, ঠিক আছে। এবার দেখো নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। তড়িৎ চুম্বকীয় তত্ত্ব দ্বারা আমরা কিন্তু আলোক তড়িৎকে ব্যাখ্যা করতে পারি না। এটার জন্য আমাদের লাগবে কি কোয়ান্টাম তত্ত্ব, এটার জন্য লাগবে কি কোয়ান্টাম তত্ত্ব। এবং এই কোয়ান্টাম তত্ত্ব কে দেন? এটা কিন্তু ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে, যে কোয়ান্টাম তত্ত্বের জনক কে? ম্যাক্স প্লাঙ্ক। বা কোয়ান্টাম তত্ত্ব কে দেন? ম্যাক্স প্লাঙ্ক দেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ব্যতিচার এক ধরনের কি? ব্যতিচার এক ধরনের উপরিপাতন। এটা ডিরেক্ট প্রশ্ন। ব্যতিচার এক ধরনের কি? উপরিপাতন। আলোর উপরিপাতনের ফলে ব্যতিচার তৈরি হয়। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে শর্ত কি? ধ্বংসাত্মক বা অন্ধকার ডোরা, ধ্বংসাত্মক বা অন্ধকার এই কথা যদি উল্লেখ থাকে সেইটা কি হবে বলতো? λ/2 এর বিজোড় গুণিতক। λ/2 এর বিজোড় গুণিতক। λ/2 এর বিজোড় গুণিতক মানে কি? 2n + 1 λ/2 এটা হবে। এবং গঠনমূলক যদি বলে, গঠনমূলক বা হচ্ছে উজ্জ্বল, গঠনমূলক বা উজ্জ্বল এই কথা উল্লেখ থাকলে আমরা কি লিখবো? যে 2n λ/2 এটা জোড় গুণিতক। কি হবে? জোড় গুণিতক। λ/2 এর জোড় গুণিতক। তো এটা সমান কিন্তু হয়ে যাচ্ছে ল্যামডা, n ল্যামডা, ঠিক আছে। এবার দেখো গঠনমূলক ব্যতিচার, এই যে এখানে দেওয়া আছে গঠনমূলক ব্যতিচারের জন্য শর্ত কি বা পথ পার্থক্য কোনটা হবে? n ল্যামডা। কি হবে? n ল্যামডা। দেখো প্রিজমের ন্যূনতম বিচ্যুতি, প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি অবস্থানের জন্য কি হবে? আপতন কোণ = প্রতিসরণ কোণ, এটা হবে। তো ন্যূনতম বিচ্যুতির সূত্র হচ্ছে মিউ। প্রিজমের ক্ষেত্রে এটা আমরা লিখতে পারি হচ্ছে sin a + del m / 2 sin a/2। তো এখানে আমাদের del m এটাই মূলত কি বলতো? এটাই মূলত হচ্ছে ন্যূনতম বিচ্যুতি। এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি, ঠিক আছে। ন্যূনতম বিচ্যুতির জন্য কি লাগবে? আপতন কোণ এবং প্রতিসরণ কোণ কি হয়ে যাবে? সরি, এখানে আপতন কোণ নির্গমন কোণ সমান হবে, এখানে একটু ভুল আছে। আপতন কোণ ইকুয়াল আছে নির্গমন কোণ। এই যে নির্গমন কোণ, একটা দেখো এটা ঢুকতেছে, একটা কি বের হচ্ছে, ঠিক আছে। তো এটা কি আপতন কোণ ঢুকলো, নির্গমন কোণ কি বের হলো। তো এই দুটা যদি সমান হয়ে যায় সেই ক্ষেত্রে কোণের মান, এই যে কোণের মান যদি সমান হয়ে যায় সেই ক্ষেত্রে কি বলতো? এটা ন্যূনতম বিচ্যুতি আমরা পাবো। এবার একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ আছে, কি আছে? বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 48 সেন্টিমিটার। দর্পণটি 24 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বস্তু রাখলে বিম্ব কোথায় গঠিত হবে? তাহলে বিম্বের দূরত্ব, এই সূত্র, বিম্বের দূরত্ব এই টাইপের প্রশ্ন বললে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? 1/f = 1/v + 1/u। এফটা কি? এফটা হচ্ছে ফোকাস, আর ভিটা হচ্ছে ভি, এটা হচ্ছে বিম্বের দূরত্ব, এবং ডাব্লিউ এটা ইউ, এটা সমান হচ্ছে বস্তুর দূরত্ব, মানে বস্তুটা কতটুকু দূরত্বে রাখা আছে। এবং এফ এটা কি বলতো? এটা হচ্ছে ফোকাস। তো তোমাকে ফোকাস দেওয়া নাই, কি দেওয়া আছে? বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে। তো ফোকাস এবং বক্রতার ব্যাসার্ধের সূত্র হচ্ছে 1/r। তো এই যে এই সূত্রটা 2r আর কি, এটা आंसर হবে এরকম। দেখো এফ এটা সমান কত? 2r, এটা লেখা যায়, ঠিক আছে, 2r। তাহলে আর 2r লেখা যায়। আচ্ছা, এখানে তোমার হচ্ছে একটু ভুল হচ্ছে আমাদের। এফ এটা সমান হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, ঠিক আছে। ফোকাস কি হবে? বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হবে। তাহলে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক আর কত হচ্ছে? আর দেওয়া হচ্ছে 48 সেন্টিমিটার। একে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 24 সেন্টিমিটার। এবং এককগুলো কিন্তু সেম রাখতে হবে। যদি এটা মিটারে থাকতো তাহলে এটাও মিটারে প্রকাশ করতে হতো, আর যদি এটা মিটারে থাকতো তাহলে এটা কিন্তু মিটারে, মানে একক সবসময় সেম রাখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো 1/f এর মান কত পেলাম? 1/24 = 1/v, এটার মানে বের করতে বলছে, প্লাস 1/u, এটার মান কত? 24 সেন্টিমিটার। তাহলে 1/v এটা সমান কত বলতো? 1/24 মাইনাস 1/24, তার মানে এটা কি হলো? 0 হয়ে গেল। অতএব v এর মান কত হবে? 1/0। তাহলে v এর মান কত হবে? ইনফিনিটি বা অসীম। এটা কি হবে? অসীম দূরত্ব, ঠিক আছে। তো এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই টাইপটা কিন্তু অনেকবার আসতে দেখা গেছে পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বলছে বিচ্যুতি, কি বলছে? বিচ্যুতি। তাহলে বিচ্যুতির শর্ত কি হবে বলতো? বিচ্যুতি এটা হচ্ছে প্রপোর্শনাল টু 1/λ। তার মানে ল্যামডার মান যত কম বিচ্যুতি তত বেশি। ল্যামডার মান কত? এখানে দেখো তো ল্যামডা কম কোনটায়? বেগুনির কিন্তু সবচেয়ে কম, বেগুনি হচ্ছে সবচেয়ে কম, কম তরঙ্গ দৈর্ঘ্য, বা এখানে আমরা তরঙ্গ দৈর্ঘ্য কম যার তার, ঠিক আছে। এটা কি হবে বলতো? বিচ্যুতি সবচেয়ে বেশি হবে কার? বেশি হবে বেগুনি, এবং সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? লালের না, তাহলে এটা হবে কম, ঠিক আছে। দেখো বায়ুর সাপেক্ষে পানির প্রতিসারাঙ্ক দেওয়া আছে 4/3। তাহলে পানির সাপেক্ষে বায়ুর কত হবে? তাহলে উল্টা যাচ্ছে, তাই না? তাহলে আমরা জানি যে মিউ অফ এ বি যদি দেওয়া থাকে সেটাকে আমরা 1/bp অফ মিউ অফ এ, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে তোমাকে বায়ুর সাপেক্ষে পানি দেওয়া আছে, অর্থাৎ বায়ুর সাপেক্ষে, যার সাপেক্ষে সেটা আগে হবে, এয়ার সাপেক্ষে বায়ুর সাপেক্ষে পানি, এটা দেওয়া আছে কত? 4/3। তো তোমাকে বের করতে বলছে যে পানির সাপেক্ষে তাহলে বায়ুর কত? উল্টা না, তাহলে এটা উল্টাই দিই, 1/4/3। তাহলে অ্যান্সার কত হবে? 3/4,
ঠিক আছে। তাহলে আমাদের এই যে প্রতিসরাঙ্কের কিছু ম্যাথ আমাদের কিন্তু আসে, তো সূত্রগুলো জানা অবশ্যই জরুরি। মিউ অফ বি, এটা তোমার যদি পরম প্রতিসরাঙ্ক দেওয়া থাকে সেটা হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করবো, ঠিক আছে। পরম প্রতিসরাঙ্ক এটা হচ্ছে কি বায়ুর সাপেক্ষে, এটা হচ্ছে তোমাকে বায়ুর সাপেক্ষে দেওয়া থাকতো, বায়ুর সাপেক্ষে পরম, পরম, ঠিক আছে, পরম প্রতিসরাঙ্ক থেকে মিউ অফ বি ডিভাইড মিউ অফ এ। আবার এটা তোমার যদি তোমার যদি আলোর বেগ বলে থাকে তাহলে সি এ ডিভাইড বাই সি, বেগের সাথে সম্পর্ক, এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ল্যামডা এ ডিভাইড বাই ল্যামডা বি, এবং কম্পাঙ্কের সাথে সম্পর্ক কি হবে এফ বি ডিভাইড বাই এ। তো এই সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো প্রতিসরাঙ্কের সাথে তোমার হচ্ছে আলোর বেগের সম্পর্ক, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, এবং পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক, এবং কম্পাঙ্কের সম্পর্ক, এটা কিন্তু ঘুরায় পেঁচায় প্রশ্ন দিতে পারে। তো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো দুইটি মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত দেওয়া আছে, প্রতিসরাঙ্কের অনুপাত দেওয়া আছে 1.5। তাহলে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ কত? হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ কত? তাহলে দেখো মিউ এটা সমান আমাদের 1/sin থিটা সি, ঠিক আছে। তাহলে এই যে অনুপাত মানে কি, মিউটাই দেওয়া আছে তোমাকে, প্রতিসরাঙ্ক হালকা এবং ঘন মাধ্যমের অনুপাত কি মিউ, এটাই 0.5, ঠিক আছে। তাহলে তোমাকে মিউ এর মান দেওয়া আছে কত? 0.5, এটা সমান কত? 1/sin থিটা, ঠিক আছে। তাহলে তুমি কিন্তু এখান থেকে বলতে পারো যে sin থিটা, আচ্ছা এখানে দেখো আমরা হচ্ছে হ্যাঁ sin থিটা, এটা সমান কিন্তু আমি লিখতে পারি, দেখো উল্টায় যাবে, এটা তোমার হচ্ছে 1 হয়ে যাবে আলটিমেটলি। তোমার কি বলছে সাপেক্ষে ঘন মাধ্যম, হালকা থেকে ঘন বলছে, তাহলে 1/μ হবে, 1/sin থিটা। তো sin থিটা ইকুয়াল তুমি কি লিখতে পারো? মিউ লিখতে পারো, ঠিক আছে। তাহলে তুমি এখন দেখো sin থিটা এটা সমান 0.5 কি লেখা যায়, কি হাফ লেখা যায়। তার মানে থিটার ভ্যালু কত হবে? কত ডিগ্রি মান হাফ? থিটা সি কত ডিগ্রি মান হাফ? 30 ডিগ্রি না? তাহলে এখানে হবে 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি। অথবা তুমি এটা লিখতে পারো sin থিটা যখন কি করে বলতো, আলো কি করে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রকাশ করে, আলো যখন ঘন মাধ্যম হালকা মাধ্যম থেকে ঘনতে প্রকাশ করে তখন কিন্তু এটা হবে। তাহলে দুটি মাধ্যম প্রতিসরাঙ্কের অনুপাত 0.5 হলে হালকা মাধ্যমের সাপেক্ষে, হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সমানুপাত কত? তাহলে এটা অ্যান্সার কিন্তু হবে ঘন ডিভাইড বাই হালকা, এটা হওয়ার কথা ছিল, ঠিক আছে। বাট তোমার কি দেওয়া আছে হালকা থেকে ঘন, তাহলে উল্টায় যাবে, তখন কিন্তু এটা 1/μ হয়ে গেছে, ঠিক আছে। তখন কি হয়ে গেছে? এটা 1/μ হয়ে গেছে। আচ্ছা, এবার তো একটি সমবাহু ত্রিভুজের প্রিজম, তাহলে সমবাহু ত্রিভুজের প্রিজম কোণ এ এটা সমান কিন্তু 60 ডিগ্রি, প্রিজম কোণ কত? 60 ডিগ্রি। তাহলে প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, মিউ ইকুয়াল যদি 1.41 বা হচ্ছে কি √2 হয়, তাহলে তোমার ডেল এম এটা কত হয়ে যাবে? এটা কিন্তু 30 ডিগ্রি হয়ে যাবে। এটা কিন্তু ডিরেক্ট মুখস্থ রাখতে পারো, যদি সমবাহু ত্রিভুজ দেওয়া থাকে এবং প্রতিসরাঙ্ক যদি √2 হয়, তাহলে ন্যূনতম বিচ্যুতি কত? 30 ডিগ্রি। না বিশ্বাস হলে তুমি অ্যান্সার করে দেখতে পারো। দেখো মিউ এটা সমান কত? এই যে sin a প্লাস হচ্ছে ডেল এম ডিভাইড বাই 2 ডিভাইড বাই sin a/2। তো এটা অ্যাপ্লাই করে দিবা, মান বসাই দিবা, মান বসাইলে কি ডেল এম এর মানটা তুমি বের করো। ডেল এম ন্যূনতম বিচ্যুতি ডেল এম এটা ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। অথবা কোনো প্রিজমের ক্ষেত্রে a ইকুয়াল 60 ডিগ্রি দেওয়া আছে, ডেল এম ইকুয়াল 30 ডিগ্রি, তাহলে কত হবে? মিউ কত হবে? মিউ কিন্তু হয়ে যাবে √2 বা হচ্ছে 1.41। সেম জিনিস, দেখো সেম জিনিস কিন্তু ঘুরায় পেঁচায় তোমাকে দিতে পারে, তাহলে 1.414। এবার দেখো এফ ফোকাস দূরত্বের দুটি উত্তল লেন্স, দুটি কি লেন্স? উত্তল লেন্স সংস্পর্শে রাখে তুল্য ফোকাস। তো তুল্য ফোকাস যদি বলে, তো তুল্য ফোকাসের ক্ষেত্রে 1/f ড্যাশ ইকুয়াল কত হবে? 1/f1 প্লাস হচ্ছে 1/f2, ঠিক আছে। তো যেহেতু দুইটারই মান কি f, তাহলে তুমি এখানে দেখো f 1/f ইকুয়াল টু দেখো এখানে f ড্যাশ এটার সময় তুমি 1/f প্লাস হচ্ছে 1/f লিখতে পারো। তো এটা ক্যালকুলেশন করলা, লসাগু করলে মান কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে দেখো লসাগু কত হচ্ছে? f উপরে যাবে 2, তাহলে আমি f ড্যাশ এটা সমান কত হচ্ছে? f/2, f ভাগ 2 হচ্ছে অ্যান্সার আলটিমেটলি। তো এই যে তুল্য ফোকাস এটা কিন্তু গুরুত্বপূর্ণ, তুল্য ফোকাসটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এটা তোমার কি হলো? f/2 হয়ে গেল, f/2। তো তুমি এখান থেকে একটা কি লেন্সের ব্যবহারটা দেখবা এই অধ্যায় থেকে, লেন্সের ব্যবহার এবং দর্পণের ব্যবহার, ঠিক আছে, দর্পণের ব্যবহার এই পার্টটা একটু দেখে নিবা। আচ্ছা, এবার দেখো 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? তো 1 ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট এটা সমান হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ তার সমান 10⁻⁻6 19 জুল, ঠিক আছে। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ, তো ডি ব্রগলির যে তরঙ্গ দৈর্ঘ্য ডেল এটা ইকুয়াল টু কত হয়ে যায়? এটা তোমার হচ্ছে hp, এবং p এটা সমান কিন্তু হচ্ছে ভরবেগ, ঠিক আছে। তো ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ভরবেগ, তো এখান থেকে তুমি mc এটাও লিখতে পারো বা mv লিখতে পারো, সমস্যা নাই। তো সূত্রটা কি? সূত্র হচ্ছে ডেল ইকুয়াল টু h/p, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র, ঠিক আছে। এবার দেখো যেখানে আমাদের এইচ এর ভ্যালুটা জানা দরকার, এইচ এর প্লাঙ্কের ধ্রুবক সেটা কত? 6.634, আচ্ছা 6.63, ঠিক আছে, 6.63 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড।
এখান থেকে তোমাকে ম্যাথ দিতে পারে, ঠিক আছে, 6.63। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এত হলে শক্তি কত? তাহলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তোমার, শক্তি ইকুয়াল টু কত? এইচ ইকুয়াল টু এইচ মিউ, মিউটা হচ্ছে কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্ক আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে, তাহলে ছোট কেসে এইচ সি বাই ল্যামডা হয়ে যাচ্ছে। তাহলে এইচ এর মান তুমি জানো 6.63 ইন্টু 10⁻⁻34, হ্যাঁ, সি এর মান জানো 3 ইন্টু 10⁸, এবং ল্যামডার মান তোমাকে দেওয়া আছে কত? 6 6 30 অ্যাংস্ট্রম, মানে কি 10⁻10। তো এই পার্টটা তোমাকে দেওয়া আছে এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে তুমি কিন্তু ইজিলি দেখো, এটা তো 6.63 না, তো তুমি এটা 6.63 বানাও। তো তোমার কোথাও দশমিক নেই, মানে কোথায় আছে দশমিক? কিন্তু এই যে এখানে আছে, ঠিক আছে। তো দশমিক আমি যদি বামের দিকে নিয়ে আসি, বামের দিকে নিয়ে আসলে কি এখানে প্লাস আকারে যোগ হবে। তাহলে এটা আমি কিন্তু 6.63 ইন্টু 10⁻34 এটা লিখলাম, গুণন 3 ইন্টু 10⁸ লিখলাম। দেখ এটা আমি 6.63 করলে একটা কাটাকাটি যাবে, তাহলে দেখো 6.63 আচ্ছা, দশমিকটা এখানে ছিল না, এক ঘর দুই ঘর তিন ঘর পরে আসছে, তাহলে কি এখানে 3 যোগ হবে। তাহলে 3 যদি যোগ হয় আলটিমেট, তাহলে কি হচ্ছে বলতো? 10⁻7 হবে। এবার দেখো এটা কাটা, এবার পাওয়ারের হিসাব করো, 34 সাথে 7 কি যোগ হয়ে যাবে, তাহলে এটা आंसर কত হয়ে যাচ্ছে? 34 সাথে 7 যোগ করতে হবে, তারপর 8 যোগ করতে হবে, তাহলে পাওয়ারের আলটিমেট হিসাব কত হবে? 3 ইনটু 10⁸ যোগ, সরি যোগ না, এটা মাইনাস হবে, মাইনাস হচ্ছে 34, 34 যোগ হচ্ছে 7, এটা আবার ক্যালকুলেশন তোমাকে করতে হবে, ঠিক আছে। তাহলে এটার সাথে বাদ দিলে 27 থাকে, তো 27 থেকে আবার 8 বাদ দিলে এখানে তোমার কত হবে? 19 হয়ে যাবে, ঠিক আছে। তো 3 ইন্টু 10⁻19, 3 ইন্টু 10⁻19 জুল। তো এইভাবে কিন্তু তোমাকে প্রশ্নগুলো দিবে, যেটা তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো বা হ্যান্ড ক্যালকুলেশন দিয়েও করে ফেলতে হবে ইজিলি। এবার দেখো ফোটনের ভরবেগ কত? ফোটনের ভরবেগ কি? এটা সমান আমরা কি জানি? ল্যামডা, আচ্ছা, ল্যামডা ডিভাইড বাই, আচ্ছা এখানে তোমার সরি বলতে গেছে, ডি বলতে যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটা সমান কত? পি ডিভাইড এইচ ডিভাইড বাই পি। তাহলে পি সমান কত হয়ে যাবে? এইচ ডিভাইড বাই ল্যামডা। দেখো এখানে তোমাকে বলছে যে কোন বস্তুর বেগ আলোর বেগের সমান হলে এর ভর কি হবে? আলোর বেগের সমান, তাহলে কোন বস্তুর বেগ গতিশীল অবস্থায় ভরের সূত্র কি ছিল? m ইকুয়াল টু এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তুমি যদি এখানে ভি ইকুয়াল সি বসাই দাও, তাহলে কিন্তু নিচে কি জিরো হয়ে যাবে, নিচে কি হয়ে যাবে? জিরো। দ্যাট মিনস কি অসীম হয়ে যাবে, দ্যাট মিনস অসীম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র যে এল এর সূত্র দেখবা, এল এটা সমান কি দিল বলতো? এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো তুমি যদি এটা ভি ইকুয়াল সি বসাও, তাহলে কিন্তু এল এর মানটা কত? জিরো হয়ে যাবে। কিন্তু টি, এর টিও কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে। তো সূত্রগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, সূত্রগুলা গুরুত্বপূর্ণ। একটি বস্তুকণার ভর দেওয়া আছে এটা, তো বলছে পুরোটাই শক্তিতে রূপান্তর, তো পুরোটাই শক্তিতে রূপান্তর করলে কি হবে? ইকুয়াল এম সি স্কোয়ার, ঠিক আছে। তো এম এর মান তোমাকে দেওয়া আছে সি স্কোয়ার, মানে কি আলোর বেগ, সি ইকুয়াল টু 3 ইন্টু 10⁸। তো এই ভ্যালুটা বসাই দিবা, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে মান পেয়ে যাবা, ক্যালকুলেটর দিয়ে ইজিলি করতে পারবা। এবার দেখো একজন 25 বছর বয়সী এক মহাশূন্যচারী মহাকাশে এত বেগে দ্রুতিতে চলছে, এটা 10⁸ হবে, দ্রুতিতে চলে, পৃথিবীর হিসাবে সে 30 বছর পর ফিরে আসবে। পৃথিবীর হিসাবে, কার হিসাবে? পৃথিবীর হিসাবে। তাহলে পৃথিবীর সাপেক্ষে তোমার যে মহাকাশযান ছিল, এটা কি গতিশীল না স্থির? গতিশীল না স্থির? তাহলে তোমার এটা কি দেওয়া আছে? এটা কিন্তু গতিশীল সময় দেওয়া আছে। আর তুমি যে মহাশূন্যচারী ছিল, সেটা কি তোমার বলতো স্থির সময়। তাহলে তোমার সাপেক্ষে বয়স কত? তোমার বর্তমান বয়স কত? বর্তমান যে বয়স, এটা কি হবে বলতো? 25 যোগ তোমার বর্তমান বয়স, আসলে কি তুমি যতটুকু সময় দেখছো ওইটাই তোমার বর্তমান বয়স। আর পৃথিবী যে দেখছে, এটা কি গতিশীলতার জন্য দেখছে, সেটা কি বড় হাতে সরি টি। আর তুমি যে দেখছো মহাকাশ যেন তোমার বয়স বাড়তেছে, এটা কি টি নট। তো তোমার বর্তমান বয়স কি হবে? বর্তমান বয়স হলো 25, এটা ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি টি নট। তাহলে তোমার টি নট এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে তুমি টি, এটা সূত্র কি ছিল? টি নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে টিটা কি গতিশীল, মানে পৃথিবীতে যে আছে সে দেখলো টি, তাহলে এটা আমাদের জানা আছে 30 বছর, পৃথিবীর লোক বললো 30, কিন্তু আসলে তার 30 বছর না। তাহলে সেটা আমরা কি বের করবো? টি নটটা বের করবো। টি নট ইকুয়াল টু কত হবে? টি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখানে সূত্রগুলো বসাই দিবা। টি কত দেওয়া আছে? 30, 30 গুণন রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার, তাহলে ভি, ভি বাই সি, ঠিক আছে। তাহলে 1.8 আছে, তাহলে তুমি 3 ডিভাইড বাই 1.8, সরি 1.8 ডিভাইড বাই 3 এটা ভাগ করে দিবা, তাহলে ভ্যালুগুলো বসাই দিয়ে মান পেয়ে যাবে, ঠিক আছে। এখানে 10 কাটা যাবে, তাহলে 1.8 ডিভাইড বাই 3 এটা ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাবা, ওইটার সাথে 25 যোগ করে দিবা, ওটার সাথে কি করবা? 25 যোগ করে দিবা। তাহলে এটার অ্যান্সার মনে হয় তোমার কত হবে একটু দেখে নিই, 67,
এটা তোমার হবে 24 বছর, বুঝছো? 24 বছর, টি নটের ভ্যালু চলে আসবে 24 ইয়ার্স। ক্যালকুলেশন করবো, আমার কাছে ক্যালকুলেটর এখন নাই, তো আমি এটা হিসাব করতে পারলাম না, তো দেখিয়ে বলে দিলাম 24, এটা যোগ করলে কত হবে? 49 ইয়ার্স। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে পৃথিবীতে যে থাকবে আর মহাকাশ সামনে যে থাকবে, তাহলে পৃথিবীতে যে আছে সে কি গতিশীল অবস্থা, তার মানে টি। আর যে মহাকাশযানে বসে আছে তার জন্য কি বলতো? টি নট, কারণ সেই সাপেক্ষে মহাকাশযানের সাপেক্ষে সে কিন্তু স্থির। এবার দেখো 68 নম্বর প্রশ্ন, যে 2 কেজি ভরের একটি বস্তুর গতিবেগ যদি c/3 হয়, তাহলে গতিশীল অবস্থায় বস্তুর ভর কত? গতিশীল অবস্থায় বস্তুর ভর কত? তোমার বেগ দেওয়া আছে, বেগ এটা দেওয়া আছে, তাহলে ভরের মান তোমাকে বের করতে বলছে m, এটা সমান কত হবে? m নট ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস উপরে হবে কি c/3 ডিভাইড বাই c, তাহলে c কাটা 1/3 মানে 1/9 স্কয়ার, এটা ক্যালকুলেশন করতে হবে, এটা স্কয়ার। ঠিক আছে, দেখো m নট ডিভাইড বাই রুট ওভার 1 বাই, তাহলে 9 কে 9 8, তাহলে 8/9, তার মানে 2√2। দেখো m নট ডিভাইড বাই উপরে হবে 2√2 ডিভাইড বাই হচ্ছে 3, তাহলে m নট এর মান তোমাকে দেওয়া আছে কত? m নট এর মান আছে 2 ডিভাইড বাই 2 √2 ডিভাইড বাই 3, তাহলে এটা কাটা গেল, 3 উপরে চলে যাবে, তার মানে 3/√2, এটা হবে आंसर 3/√2, 3 বাই, ঠিক আছে 3/√2। অনেক সময় তোমাকে বেগ বের করার উত্তর দিবে, বেগ বের করো, বেগ এটা সমান আছে রুট ওভার 1 মাইনাস ছোট ডিভাইড বাই বড়, তারপরে স্কয়ার ইনটু সি, এই মানটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, তাহলে বেগ বের করতে বলে v ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ছোট স্কয়ার ডিভাইড বাই বড় স্কয়ার ইনটু সি, এই পার্টটা করে দিলেই তুমি কিন্তু বেগের মানটা বের করতে পারবা। ঠিক আছে, তাহলে কোনটির এক্স রে একক? এক্স রে একক কি? এক্স রে একক হচ্ছে রনজেন, এক্স রে একক কি? রনজেন বা রনজেন। ঠিক আছে, এককটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবার দেখো একটি ইলেকট্রনের ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডার মান তোমাকে দেওয়া আছে, তাহলে ভরবেগ কত? তাহলে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ডেল, এটা সমান আমরা জানি কি h/p, তাহলে অ্যাপ্লাই করে দাও 6.63 ইনটু 10 টু দি পাওয়ার -34, পি এর মান কত? ভরবেগ, ল্যামডার মান কত দেওয়া আছে? 1.5 ইনটু 10 টু দি পাওয়ার -12, তাহলে 2 উপরে চলে গেলে কি থাকছে বলতো? পাওয়ার যোগ হয়ে যাবে না? তাহলে যোগ হয়ে গেলে আলটিমেটলি কি 22 হয়ে যাবে। আর 1.5 কত? 4 বার যায়, 4 বার কিন্তু তার 4 এর থেকে একটু বড় হবে, 4 এর থেকে একটু বড় মানে কি 4.42 ইনটু পাওয়ার উপরে গেলে কি যোগ হয়ে যাবে, ইনভার্সটা উপরে যোগ হয়ে যাবে, তাহলে এটা কত হবে? 22 হয়ে যাবে, 10 টু দি পাওয়ার -22 কেজি মিটার পার সেকেন্ড। পাওয়ারটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পাওয়ারটা গুরুত্বপূর্ণ। এবার দেখো অর্ধপরিবাহী ডায়োডকে কি বলে? দেখো ডায়োড, এই ডায়োড হচ্ছে ডায়োড হচ্ছে কি বলতো? ডায়োডটা হচ্ছে রেকটিফায়ার, ডায়োডটা কি? রেকটিফায়ার। এবং যদি ট্রানজিস্টর বলে সেটা কি বলতো? ট্রানজিস্টর হচ্ছে ট্রায়োড, ট্রানজিস্টর হচ্ছে ট্রায়োড। এমপ্লিফায়ার, এমপ্লিফায়ারের কাজ কি? বিবর্ধক, এমপ্লিফায়ারটা কি? বিবর্ধক হিসেবে কাজ করে। ঠিক আছে, আর রেকটিফায়ার, রেকটিফায়ার মানে কি? একমুখীকরণ, একমুখীকরণ। তো কাজগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়। ঠিক আছে, কাজমুখী, একমুখীকরণ। ঠিক আছে, রেকটিফায়ারের কাজ কি? একমুখীকরণ, এবং অ্যাম্পলিফায়ারটার কাজ কি? বিবর্ধক। ঠিক আছে, এসি টু ডিসি এইটা কনভার্ট করে। ঠিক আছে, এরকম কাজ, এসি থেকে ডিসি এটা কি করে? অ্যাম্পলিফায়ার কাজ, বিবর্ধক হিসেবে কাজ করে কে? অ্যাম্পলিফায়ার। ট্রানজিস্টর একটা কি বলতো? ট্রায়োড। এবং রেকটিফায়ার কাজ কি? একমুখীকরণ। ঠিক আছে, কোনটি ইউনিভার্সাল লজিক গেট? তো ইউনিভার্সাল লজিক গেট আমরা জানি কি নর এবং কি বলতো ন্যান্ড। এবার দেখো সিলিকনের ক্ষেত্রে যোজন ব্যান্ড, সিলিকনের ক্ষেত্রে আমাদের যোজন ব্যান্ড, তো যোজন ব্যান্ডের এই যে উদাহরণগুলা এখান থেকে কিন্তু তোমরা একটু দেখে নিও। তো যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড, এদের মধ্যে যে শক্তি ব্যবধান, তার কারণে কিন্তু অর্ধপরিবাহী হয়। ঠিক আছে, এদের মধ্যে শক্তি ব্যবধান থাকলে এটা কি হয়? অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী হয়। ঠিক আছে, যদি মধ্যে অনেক পার্থক্য থাকে সেটা হয়ে যায় অপরিবাহী। যদি অল্প একটু পার্থক্য থাকে, একটু তাপ দিলে কি ইলেকট্রন আহরণ করতে পারবে, সেই ক্ষেত্রে তোমার সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অর্ধপরিবাহী। এবং এটার অ্যান্সার কত? 1.1 ইলেকট্রন ভোল্ট কি হবে? সিলিকনের ক্ষেত্রে। এবং আমাদের জার্মেনিয়ামেরটা মনে রাখতে হবে, সেটা কত? এই যে এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে জার্মেনিয়াম, এটা হচ্ছে জার্মেনিয়ামের ক্ষেত্রে। হ্যাঁ, এই মানটা মধ্যে, এই দুইটার ক্ষেত্রে প্রশ্ন আসে, সিলিকন এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে তোমার মধ্যে শক্তি পার্থক্য। নিচের কোনটা অন্তরক মানে কি? অপরিবাহী, অপরিবাহী। তো অপরিবাহী কোনটা? অপরিবাহী হচ্ছে তোমার সিরামিক আছে না, এই সিরামিক হচ্ছে অপরিবাহী। ট্রানজিস্টরের নিচের কোনটি কাজ করে? ট্রানজিস্টর, এই যে ট্রানজিস্টরের কাজ কি? ট্রানজিস্টরের কাজ কি? দুর্বল সংকেতকে বিবর্ধিত করে। ঠিক আছে, ট্রানজিস্টর কি করে? দুর্বল সংকেতকে বিবর্ধিত করে। এটার কাজ কি? দুর্বল সংকেতকে কি করা? বিবর্ধিত করা। হ্যাঁ, দুর্বল সংকেতকে বিবর্ধিত করা। দেখো পি টাইপ অর্ধপরিবাহের জন্য বিশুদ্ধ জার্মেনিয়ামের সাথে অপদ্রব্য। পি টাইপ বললে, পি টাইপ এটা হচ্ছে মূলত কি বলতো? ত্রিযোজী। এটা হচ্ছে কি বলতো? ত্রিযোজী। এবং এটার আরো কিছু জানা দরকার, সেটা হচ্ছে এদের হচ্ছে প্রধান বা সংখ্যাগরিষ্ঠ যে বাহক,
সেটা কত বলতো? সংখ্যাগরিষ্ঠ বাহক, এটা হচ্ছে হোল, এটা হচ্ছে কি হোল। আর সংখ্যালঘিষ্ঠ ইলেকট্রন। তো দেখো পি টাইপ অর্ধ, পি মানে কি পজিটিভ, পি দ্বারা কি বুঝবো পজিটিভ, পজিটিভের জন্য কি হোল, ঠিক আছে। এবং সংখ্যাগরিষ্ঠ বাহক তোমার কিন্তু এখানে দেওয়া থাকবে, ঠিক আছে, বলবে যে পি টাইপের জন্য সংখ্যাগরিষ্ঠ বাহক কোনটা, হোল। আর সংখ্যালঘিষ্ঠ কি হবে, ইলেকট্রন। সেম ভাবে যদি এন টাইপ বলে তাহলে কি হবে, সংখ্যাগরিষ্ঠ হবে এন টাইপের নেগেটিভ, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ না, তখন কি সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে নেগেটিভ, আর সংখ্যালঘিষ্ঠ হয়ে যাবে কি হোল। তো এই জিনিসটা কিন্তু জানা লাগবে, ঠিক আছে। পি টাইপ হচ্ছে ত্রিযোজী। তো ত্রিযোজীর মধ্যে কোনগুলো আছে, ত্রিযোজীর মধ্যে তোমার হচ্ছে কোনগুলো আছে এটা দেখো। পি টাইপের ক্ষেত্রে আমরা কি ত্রিযোজী, ডোপেন, অর্ধব্যাট, এটা কি বোরন, বোরন, তারপর হচ্ছে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে গ্যালিয়াম, ঠিক আছে, তারপর হচ্ছে ইন্ডিয়াম, এগুলো সব ত্রিযোজী মৌল, এগুলো সব ত্রিযোজী মৌল, ঠিক আছে। আচ্ছা এবার যদি বলো এন টাইপ, এন টাইপ, এন টাইপের ক্ষেত্রে আমরা কি করতাম, পঞ্চযোজী, এন টাইপের ক্ষেত্রে কিনতাম পঞ্চযোজী। তাহলে পঞ্চযোজীর মধ্যে কি কি আছে দেখো তো, পঞ্চযোজীর মধ্যে আমাদের আছে নাইট্রোজেন, ফসফরাস, অ্যান্টিমনি এবং হচ্ছে বিসমাথ, বিসমাথ। তো আর্সেনিকটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। আর্সেনিক কি করে, আর্সেনিক হচ্ছে এন টাইপে ব্যবহার করা হয়। আর্সেনিক ব্যবহার করা কোথায়, এন টাইপে ব্যবহার করা, ঠিক আছে। দেখো এন টাইপ অর্ধবার তৈরির জন্য বিশুদ্ধ জার্মেনিয়ামের সাথে কোন অপদ্রব্য ব্যবহার করে, যে এটা কি বলতো পঞ্চযোজী, এটা হচ্ছে পঞ্চযোজী। তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধ কি হবে, তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে অর্ধবাহীর রোধটা কি হবে, অর্ধবাহীর রোধটা তোমার কমে যাবে, অর্ধবাহীর রোধটা কি হবে, কমে যাবে। নরমালি পরিবাহীর রোধ কি তাপমাত্রা বাড়ালে বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধের সম্পর্কটা কি হবে, ব্যস্তানুপাতিক হবে, ঠিক আছে। অর্থাৎ পরিবাহিতা বাড়বে, এটা কি তাপমাত্রা বাড়ালে পরিবাহিতা বাড়বে, পরিবাহিতা বাড়বে। এবং পরম শূন্য তাপমাত্রায়, পরম শূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহী হিসেবে কাজ করবে, ঠিক আছে। পরম শূন্য তাপমাত্রা কি করবে, অর্ধপরিবাহী। তো পরম শূন্য তাপমাত্রা কি, টি ইকুয়াল কত, 0 কেলভিন বা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের কি বলছে, 79 নাম্বার, একটি ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ বিবর্ধন গুণক কি আলফা দেওয়া আছে এবং নিঃসারক দেওয়া আছে কি আইজি 1 মিলি এম্পিয়ার তড়িৎ প্রবাহ লাভ করে, তাহলে বিটা এর মান কত, বিটা এর মান কত। তো বিটা এবং আলফার মধ্যে সম্পর্ক, বিটা ইকুয়াল হচ্ছে আলফা ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস আলফা, কি হবে, বিটা ইকুয়াল আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। তারপর আমাদের যে সংগ্রহ কারেন্ট প্রবাহ আইই, এটা সমান আমরা কি লিখতে পারি, আইবি প্লাস হচ্ছে আইসি, অর্থাৎ বেজ এবং কালেক্টর, বেজ এবং কালেক্টরের মধ্যে কারেন্ট প্রবাহ, ঠিক আছে। এর মধ্যে দেখো আলফা, ঠিক আছে, আলফা এবং বিটা এটার একটা সম্পর্ক আমরা জানি, ঠিক আছে। দেখো আই বি ডিভাইড বাই আই সি, এটা কি বলতো আই বি ডিভাইড বাই আই। তো এই টাইপের প্রশ্ন সূত্রগুলো কিন্তু আমাদের লাগে, সূত্রগুলা লাগবে। এখানে দেখো আলফা সূত্রটা একটু ভুল হয়ে গেছে আমাদের, আলফা যে সূত্রটা সেটা হচ্ছে সূত্রগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, সূত্রগুলা গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখবা, হ্যাঁ। এবার গতি ও রোধ, গতি ও রোধ, এখানে আমাদের আর এটার সমান হচ্ছে বিভব পার্থক্য, বিভব পার্থক্য ডিভাইড বাই হচ্ছে কারেন্টের পার্থক্য। পরবর্তী প্রশ্ন দেখো, একটি মিটার, একটি ব্রিজ রেকটিফায়ার বর্তনীতে ইনপুট সংকেত যদি 50 হার্টজ হয় তাহলে আউটপুট সংকেত কত। তাহলে এখানে যে ইনপুট সংকেত কম্পাঙ্ক কত বলছে, ঠিক আছে, তাহলে টি ইনপুট
টি ইনপুট ইকুয়াল টু কত বলতো, টি ডিভাইড বাই 2 আউটপুট, এটা আসে। তাহলে কম্পাঙ্ক যেটা আছে, কম্পাঙ্ক বলতো এ প্রপোর্শনাল টু 1/t না। তাহলে কম্পাঙ্কের কথা যদি বলে, কম্পাঙ্ক ইনপুট ইকুয়াল টু আউটপুট কত হবে, 2 গুণন আউটপুট, ঠিক আছে। তাহলে ইনপুট তুমি যত গুণ দিবা তাহলে আউটপুটটা কি হবে, তার দ্বিগুণ হবে। কি হবে, দ্বিগুণ হবে, ঠিক আছে। যখন তোমাকে কম্পাঙ্ক বলে তখন কি হবে, দ্বিগুণ। আর যদি পর্যায়কাল বলে তাহলে অর্ধেক হবে। পর্যায়কাল বললে অর্ধেক, পর্যায়কাল তাহলে কি হবে, হাফ। আর যদি কম্পাঙ্ক তাহলে কি 2 গুণ, তাহলে 50 গুণ 2, 50 গুণ 2, এটা কত হয়ে যাবে, 100। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো এখানে, ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে যখন উচ্চ কক্ষপথে যায় তখন কি হয় বলতো, ইলেকট্রন গুলা যখন আসলে শক্তি থেকে উপর থেকে নিচের দিকে আসে তখন কি বলতো, শক্তি ইমিট হয়। ঠিক আছে, ইলেকট্রন বিকিরণ হয়, শক্তি কি করে, বিকিরিত হয়। এবার এখান থেকে নিচ থেকে যদি উপরে যায় তাহলে সেটা কি, নিচের শক্তি কম আর উপরে শক্তি বেশি। তাহলে উপরে বেশি শক্তিতে গেলে আমার কি, বাইরে থেকে আরো শক্তি নিতে হবে। তাহলে নিচের থেকে উপরে যখন যাবা তখন তোমার কি শক্তি আরো লাগবে, তোমার পর্যাপ্ত শক্তি নাই। তুমি কি করো, বাইরে থেকে শক্তি করবা, শোষণ করবা না, শক্তি করবা, শোষণ করবা। তাহলে নিচ থেকে উপরে যেতে হলে তোমাকে শক্তি শোষণ করতে হবে, আর উপর থেকে নিচে আসলে তোমার শক্তিকে বিকিরিত হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে, শক্তি শোষণ। রেডিয়ামের অর্ধজীবন তোমাকে দেওয়া আছে 1590 বছর, এর গড় জীবন কত? তাহলে অর্ধায়ু এবং আমাদের যে গড় জীবন এদের মধ্যে সম্পর্ক আছে, এটার মধ্যে সূত্র আছে, সেটা কি বলতো, সূত্র হচ্ছে টাউ, এটাই হলো কত, টি হাফ, এটা হচ্ছে টি হাফ ডিভাইড বাই 0.693, 0.693। তো একটা ভ্যালু বসাই দিবা, ক্যালকুলেটর ইউজ তো করতে পারবা, 1590 ডিভাইড বাই 0.693, ব্যাস কাহিনী শেষ। ঠিক আছে, তো টাউ এবং অর্ধায়ের মধ্যে সম্পর্কটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবার দেখো হাইড্রোজেন পরমাণুর প্রথম বর কক্ষপথের ইলেকট্রনের মোট শক্তি তোমাকে দেওয়া নেই, মোট শক্তি তোমার এখানে হবে 13 এখানে এটা হবে 13.6 হলে দ্বিতীয় বর কক্ষপথের শক্তি কত? তাহলে এটা যে সূত্র দেখো ইএন, এটা যদি ইএন, এটা হচ্ছে মাইনাস ই1 ডিভাইড বাই এন স্কয়ার, ই1 এর মান দেওয়া আছে 13.6, তাহলে দেখো এখানে 13.6 ডিভাইড বাই কততম কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ, তাই না, দ্বিতীয় কক্ষপথ, সরি, তাহলে 2 এর উপর স্কয়ার মাইনাস অবশ্যই, তাহলে 13.6 ডিভাইড বাই দেখো 13.6 ডিভাইড বাই কত, 4, তাহলে এটা 3 4 12, তাহলে হচ্ছে 3.4 তোমার চলে আসে, মাইনাস 3.4 ইলেকট্রন। চিহ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, মাইনাস, ঠিক আছে, মাইনাস ইলেকট্রন, 3.6 ইলেকট্রন ভোল্ট। এটা কি এককটাকে, এককটা আছে ইলেকট্রন ভোল্টে দেওয়া থাকবে। এবার দেখো সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন থেকে কোনটি তৈরি হয়? তো আমরা জানি ফিউশন বিক্রিয়া, ফিউশন, তাহলে ফিউশন কি করবে, হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হবে, হাইড্রোজেন যোগ হাইড্রোজেন, ছোট ছোট যুক্ত হয়ে বড় কণা তৈরি করে, এটা কি বলতো, এটা হচ্ছে ফিউশন। তাহলে হাইড্রোজেন যুক্ত হয়ে কি করবে, হিলিয়াম তৈরি করবে। ঠিক আছে, এবং এখান থেকে বিপুল পরিমাণে শক্তি নির্গত হয়। দেখো কোন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন নেই? তাহলে নিউট্রন মানে কি, নিউট্রন মানে ভর সংখ্যা, ভর মাইনাস হচ্ছে কি প্রোটন, এটা বাদ দিবা, বাদ দিয়ে দেখবা যার নিউট্রনের সেটা। তাহলে নিউট্রন আমরা জানি কি, যে হাইড্রোজেন আছে না, হাইড্রোজেনের যে হাইড্রোজেন, ডিরেক্ট হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন কত 1 1 না, তাহলে এর কি নিউট্রন কত হচ্ছে, নিউট্রন দেখো 1 - 1 মানে কত, 0, নিউট্রন সংখ্যাই নাই, তাহলে এটা কি হাইড্রোজেন অবযুক্ত। ঠিক আছে, এই যে H11। এবং 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পোলোনিয়ামের 1/16 অংশ অবশিষ্ট থাকে, তাহলে মোলটির অর্ধায়ু কত হবে, মোলটির অর্ধায়ু কত হবে? এটা কিন্তু ইজিলি আমরা শর্টকাট দিয়েও করতে পারবো। ঠিক আছে, শর্টকাট দিয়েও করতে পারবো। তাহলে তোমার যে টোটাল যে সময় দেখো টি এবং অবশিষ্ট কত থাকে, যদি অবশিষ্ট 1/n, অবশিষ্ট কি, অবশিষ্ট যদি 1/n স্কয়ার গুণ, অবশিষ্ট যদি 1/n স্কয়ার গুণ হয়, এটাকে যদি আমরা n স্কয়ার গুণ লিখতে পারি, কতটুকু অবশিষ্ট আছে, 1/n স্কয়ার গুণ যদি অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকলে তাহলে আমাদের যে টোটাল সময় টি, এটা সমান হবে হচ্ছে টি হাফ ইন্টু এন। ঠিক আছে, তাহলে অবশিষ্ট পরিমাণ যদি 1/n স্কয়ার গুণ হয় তাহলে আমাদের টি কত হবে, সময়টা কি হবে, কত সময় পর, 14 মিনিট শেষে, তাহলে এটা কিন্তু টি দেওয়া আছে, এটা কিন্তু টি দেওয়া আছে, তো টি হাফ তোমাকে বের করতে বলছে, তাহলে টি হাফ কত হবে বলতো, টি হাফ এটা সমান কত হবে, টি ডিভাইড বাই কিন্তু এন হয়ে যাবে, তাহলে টি এর মান কত, 14, আর দেখো এন 16 না, তাহলে 16 কে লেখা যায় কত, 1/16, এটাকে লেখা যায় 1/4 স্কয়ার না। আচ্ছা এখানে তো সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে আমাদের आंसर হবে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা आंसर n স্কয়ার না, অ্যাকচুয়ালি এটা হবে তোমার 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, এটা যদি হয় 2 টু দি পাওয়ার n যদি হয়, তাহলে 2 এর পাওয়ার কত হলে তোমার 16 হবে, 2 এর পাওয়ার দেখো 2 এর কিউব মানে 8, 2 এর পাওয়ার কিন্তু 4 হলে আমাদের 16 হচ্ছে। ঠিক আছে, তাহলে অবশিষ্ট মৌলের পরিমাণ যদি 1/2 টু দি পাওয়ার n হয়, কথাটা কি হবে, অবশিষ্ট, কথাটা কি হবে, অবশিষ্ট, তাহলে দেখো 14 ডিভাইড বাই কত হলো 4, তার মানে এটা লিখতে পারি 7/2। হ্যাঁ, এত মিনিট, 7/2 মিনিট।
তো এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে তোমাকে যদি অবশিষ্ট পরিমাণ দেওয়া থাকে টি সময় পর এতটুকু অবশিষ্ট থাকবে, তাহলে অর্ধায়ু কত হবে, সেম ভাবে এই প্রসেসে করে দিবা। তাহলে অবশিষ্ট পরিমাণ যদি 1/n হয় তাহলে এভাবে করবে, ঠিক আছে। তো তোমাকে বলো ধ্বংস হইলে এত কোণ, ধ্বংস হলো এত কোণ, তাহলে অবশিষ্ট কি হবে 1 - এত কোণ, ঠিক আছে, অবশিষ্ট। এভাবে কিন্তু বের করতে হবে প্রশ্নগুলা। এবার দেখো 87 নাম্বার, কোন যৌগের মধ্যে একই উপাদানের কিছু তেজস্ক্রিয় পদার্থ বিদ্যমান, তেজস্ক্রিয় পদার্থের আয়ু দেওয়া আছে 25 বছর, তাহলে 100 বছর পর ওই তেজস্ক্রিয় পদার্থের কত অংশ অবশিষ্ট থাকবে। দেখো প্রথম অংশ ছিল 1, তাহলে প্রথম 25 বছর পর কত হলো, হাফ হয়ে গেল। তার 25 বছর পর কি এর অর্ধেক, মানে কি 1/4 হলো। তার 25 বছর পর এরও অর্ধেক হয়ে যাবে, তার মানে কি 1/8 হয়ে যাবে। এবং তার 25 বছর পর কি এরও আরো অর্ধেক, তার মানে 1/16। তাহলে 1/16 অংশ কিন্তু তার অবশিষ্ট থাকবে, তাহলে 1/16 হবে উত্তর, ঠিক আছে, বুঝেছো। তাহলে প্রথম 25 বছর মানে কি অর্ধেক, মানে কি অর্ধেকের পর অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে 25 বছর পর হাফ হয়ে গেল। তারপর আবার 25 বছর হাফের অর্ধেক মানে 1/4, তাহলে আবার 25 বছর পর 1/4 এর অর্ধেক মানে 1/8, আবার 25 বছর পর এরও অর্ধেক, তাহলে 1/16। তো এইভাবে কিন্তু অ্যান্সারগুলো আসবে। আচ্ছা এবার দেখো যেসব পরমাণু নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান হলে কি হবে বলতো, সেটা আইসোটন। আইসোবার মানে কি, এটা হচ্ছে ভর সংখ্যা সমান, ভর সমান। আইসোটপ এটা হচ্ছে প্রোটন সমান, এটা হচ্ছে কি বলতো, প্রোটন সমান, ঠিক আছে। আইসোমার আলাদা জিনিস, এটা হচ্ছে আইসোটন। দেখো ডিউটোরিয়ামে নিউট্রন সংখ্যা ডিউটোরিয়াম, তাহলে আমাদের ডিউটোরিয়াম এটার সংকেত হচ্ছে H21, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে, নিউট্রন সংখ্যা হচ্ছে 2 - 1 মানে কত, 1। কোনটি তড়িৎ চুম্বকের তরঙ্গ নয়, প্রশ্নটা দুইবার চলে আসছে, আসলে আলফা কোন তড়িৎ চুম্বকের তরঙ্গ নয়। 1 টেসলা ইকুয়াল কত, 1 টেসলা ইকুয়াল কত, প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, এককগুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এককগুলা কি বলতো, এককগুলা ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো 1 টেসলা কই গেল, তাহলে 1 টেসলা 1 টেসলা ইকুয়াল তুমি লিখতে পারো হচ্ছে 1 নিউটন পার এম্পিয়ার পার মিটার। তারপর ওয়েবারে যদি নাও তাহলে এটা হচ্ছে ওয়েবার, ঠিক আছে, পার মিটার ইনভার্স 2। এটা কিন্তু আমাদের সূত্র, ঠিক আছে। তাহলে 1 টেসলার ওয়েবার মধ্যে সম্পর্ক লাগবে। আবার গাউসের সূত্র বলে 10⁴ গাউস, 1 টেসলা। নিম্নের কোনটি তড়িৎ ফ্লাক্সের রাশিমালা নয়, তড়িৎ ফ্লাক্স ফাই, এটা সমান হচ্ছে আমরা লিখতে পারি a ডট বি। বিটা হচ্ছে কি বলতো, চৌম্বক ক্ষেত্র, বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি পাবা হচ্ছে কি বলতো, এবি কস থিটা, ঠিক আছে, এবি কস থিটা, বুঝতে পারছো। তো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে অ্যান্সার কি হবে বলতো, এবি সাইন থিটা কিন্তু রাশিমালা নয়, তাহলে এবি এটাও তুমি লিখতে পারো। এবি কখন হবে, যখন হচ্ছে থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে, কারণ কস 0 ডিগ্রি মান কত, 1। আচ্ছা, তাহলে একটি ইলেকট্রনের কোন সুষম চৌম্বক ক্ষেত্রে কত কোণে প্রবেশ করলে এটি সর্বোচ্চ চৌম্বক বল অনুভব করে, তাহলে এফ চৌম্বক বল, এটা সমান আমরা জানি কি কিউ ইন্টু ভি ক্রস বি, এটাকে লেখা যাচ্ছে কিউ ভি বি সাইন থিটা। তাহলে দেখো থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি হবে তখন কি এফ ম্যাক্স পাবো না, এফ কি পাবো, এফ ম্যাক্স, কারণ এই পানটা কত হবে, 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি হলে এটা। একটি চালিত বস্তুর উপর আরোপিত লরেন্স বলটা কি, লরেন্স বলটা মূলত একই সাথে তোমার কি করবে, একই সাথে তড়িৎ বল, একই সাথে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বল এবং কি চৌম্বক বল, দুইটাই একসাথে কাজ করবে, তো তড়িৎ চৌম্বকের বল হচ্ছে কত, কিউ ই, এবং চৌম্বক বল হচ্ছে কত, কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে কিউ যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে কিউ যদি কমন নাও তাহলে কি থাকতেছে বলতো, ই প্লাস হচ্ছে কিউ ক্রস ভি। এটাই মূলত আমাদের লরেন্স বল। এটা লরেন্স বলটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ, লরেন্স বল এবং অ্যাম্পিয়ারের সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, কিউ ই প্লাস হচ্ছে কিউ ভি ক্রস বি, এভাবে থাকতে পারে, আবার এভাবেও থাকতে পারে, যেভাবে থাকবে সেটা উত্তর। এবার দেখো এসি উৎসের ক্ষেত্রে ইআরএমএস কত হবে, ইআরএমএস এটা হবে কত, ই নট ডিভাইড বাই √2, এবং তোমাকে যদি সেম ভাবে যদি আইআরএমএস এটাও যদি বের করতে বলে, আইআরএমএস এটাও যদি থাকে সেই ক্ষেত্রে কত বলতো, আই নট ডিভাইড বাই √2, এটাই হবে। এবং এখানে তোমার যদি আই বার বলে, আই বার এটা হচ্ছে গড়, গড় তড়িৎ প্রবাহ, সেটা ক্ষেত্রে 2 পাই ডিভাইড বাই ই নট। হ্যাঁ, আবার যদি তোমাকে ই বার এটা বলে তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে 2/পাই ইন্টু ই নট, এটা তোমার আই নট হবে অ্যাকচুয়ালি। এবার আমাদের ট্রান্সফরমেশনের যে সূত্র শিখে আছে না, আইএস ডিভাইড বাই আইপি, এই সূত্রগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়, ট্রান্সফরমারের সূত্রগুলো একটু ভালো করে দেখবা। দেখো 96 গুণ্ডলের, এই যে গুণ্ডলের ম্যাথগুলা, ট্রান্সফরমারের সূত্র, একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেখো, মুখ্য মানে কি বলতো, প্রাইমারি মুখ্য কুণ্ডলী কি,
প্রাইমারি দেখবো, তাই না? তাহলে এনপি, এটা কি দেওয়া আছে? এনপি। গৌণ মানে কি? সেকেন্ডারি, তাহলে এনএস। পাক সংখ্যা দেওয়া আছে। ভোল্টেজ কত? তাহলে ভোল্টেজ এবং পাক সংখ্যার মধ্যে যে সম্পর্ক সেটা তোমাকে জানতে হবে। দেখো ইপি, ইপি ডিভাইড বাই হচ্ছে ইএস, এটা ইকুয়াল কত? এনপি ডিভাইড বাই হচ্ছে এনএস। আবার কারেন্টের মধ্যে সম্পর্ক বলতে হয় আইএস ডিভাইড বাই আইপি, এটা হবে সূত্র আর কি। তাহলে সূত্র লাগবে কি আমাদের? এটা লাগবে না, এই সূত্র লাগবে। তাহলে এই দুইটা পার্ট নিতে হবে। তাহলে আমাদের দেখো কি দেওয়া আছে, গৌণ কুণ্ডলীর প্রবাহ কত হবে। আচ্ছা, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ এত দেওয়া আছে, তাহলে গৌণ কুণ্ডলীর প্রবাহ কত হবে? প্রবাহ বের করতে বলছে, প্রবাহ বের করতে বলছে। অ্যাকচুয়ালি গৌণ কুণ্ডলীর প্রবাহ অ্যাম্পিয়ার, হ্যাঁ এটাই অ্যাম্পিয়ারই বলছে। আমরা কি করতেছি? ও শিট, আমরা তো এইটা আমরা 96 করার বদলে 97 চলে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে তোমাকে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দিয়েছে, ভোল্টেজ কত বের করতে বলছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত দিয়েছে, এটা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, ভোল্টেজ কত? ভোল্টেজ দেওয়া না এখানে, হ্যাঁ মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে 200। তাহলে তুমি 200 ডিভাইড বাই হচ্ছে ইএস ইকুয়াল হচ্ছে এনপি কত? পাক সংখ্যা কত? পাক সংখ্যা দেওয়া আছে 100, এটা পাক সংখ্যা কত? 50। কাটাকাটি করে মান পেয়ে যাবা। কাটা কত হয়? 2 থাকে, উপরে 2 থাকলো, এটা 2 ভাগ, তাহলে ইএস এটা কত হয়ে যাবে বলতো? এটা হয়ে যাবে 200 ভাগ 2, তার মানে কত? 100। পরবর্তী প্রশ্ন দেখো, এটি ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, প্রবাহ দেওয়া আছে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, গৌণ কুণ্ডলীর প্রবাহ কত, ঠিক আছে? তাহলে এবার আমরা পরের সূত্রে যাব। তাহলে আমাদের ইএস বাই ইপি, তাহলে আমাদের এই সূত্র লাগবে কি? ইএস ডিভাইড বাই ইপি, এটা সমান আমরা জানবো হচ্ছে আইপি ডিভাইড বাই আইএস। কি বলছে? গৌণ কুণ্ডলীর প্রভাব মানে কি? আইএস এর মানটা বের করতে হবে। দেখো আইএস যদি বের করতে চাই, আইএস এটা সমান কত হয়ে যাবে? আইপি ইন্টু হচ্ছে ইপি ডিভাইড বাই হচ্ছে ইএস। ভ্যালুগুলো বসে দাও। আইপি এর মান কত? আইপি মানে কি তোমার হচ্ছে মুখ্য কুণ্ডলী, দেখো 3 গুণ হচ্ছে 5। ইএস কত দেওয়া আছে? ইএস দেওয়া আছে 25, তাহলে 3/5 হচ্ছে উত্তর, 3/5, তাহলে 30, তার মানে 0.6 আমি পাবো অ্যাম্পিয়ার। এটা হচ্ছে অ্যান্সার। তো এইভাবে কিন্তু প্রশ্নটা লাগবে। নিচের কোনটি অ্যাম্পিয়ারের সূত্র? তো অ্যাম্পিয়ার সূত্র কি বলতো? এই যে তড়িৎ ক্ষেত্র এবং এর সরলরৈখিক সমাকলন কি হবে? মোট তড়িৎ প্রবাহের মিউ নট গুণ, মোট তড়িৎ প্রবাহের মিউ নট গুণ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এটা কার মধ্যে সম্পর্ক স্থাপন করে? সম্পর্ক হচ্ছে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ সম্পর্ক, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাকে প্রশ্ন আসতে পারে যে অ্যাম্পিয়ারের সূত্র নিচের কোনটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ প্রবাহ, চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? দেখো কিউ আধান বি বেগে গতিশীল ক্রিয়াশীল বলের রাশিমালা, সেম প্রশ্ন দুইবার চলে আসছে। এফ ইকুয়াল টু কিউ ভিবি বি সাইন থিটা, তাই না? তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি বলতো? কিউ ইন্টু ভি ক্রস বি অথবা হচ্ছে কিউ ভিবি সাইন থিটা। পরবর্তী দেখো আমাদের 100 নম্বরের যে প্রশ্নটা সেটা দেওয়া হচ্ছে একমুখী তড়িৎ প্রবাহের ডিসি কম্পাঙ্ক কত? ডিসি কম্পাঙ্ক হয়ে যায় 0, ডিসি কম্পাঙ্ক কত? 0, কারণ এখানে পর্যায়কাল টি এটা সমান তোমার হচ্ছে 1/∞, এটা সমান হয়ে যায় তোমার হচ্ছে 1/0 মানে কত? ইনফিনিটি। আর এফ এটা সমান হয়ে যাবে তোমার 1/t, তার মানে কত? 1/∞ মানে কত? 0 হার্টজ, ঠিক আছে? এটা মনে রাখবা। এটা কিন্তু হুবহু প্রশ্ন আসে যে একমুখী তড়িৎ প্রবাহের ডিসি কম্পাঙ্ক কত হবে? 0 হার্টজ। তো এইগুলো আমি তোমাদের বললাম, এবং বই থেকে তোমরা কি করবা? পাশাপাশি ফর্মুলাগুলো দেখে নিবা, হ্যাঁ, পাশাপাশি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। তো এগুলো থেকে পড়লেই তোমার মোটামুটি দ্বিতীয় পদ থেকে মোটামুটি তুমি সবগুলোই কমন পেয়ে যাবা, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সলভ করেছি, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, ঠিক আছে? আর যারা এক্সামে ভর্তি হবা তারা ডিসক্রিপশন বক্সে করো, সেখানে ডিটেলস দেওয়া আছে। আর এটার স্লাইড তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা, ঠিক আছে? ওটাতে